দেখো, দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা, তাহলে আমরা তোমার মাইসেলাইজেশন থার্মোডাইনামিক্স এটা পড়ছিলাম। আমাদের আজকে সিলেবাস অনুযায়ী লাস্ট ক্লাস, আশা করছি আমরা করে ফেলতে পারবো সবটা, মানে যা বাকি আছে আর কি। তাহলে আমাদের এই পার্টটা হচ্ছে ইন্টারফেসিয়াল কেমিস্ট্রি। আজকে লেকচার 4। এটা হচ্ছে তোমার 3 আর 2021। আচ্ছা, আমরা পড়ছি কি? আমরা পড়ছি বেসিক্যালি মানে মাইসেলাইজেশন থার্মোডাইনামিক্সটাকে পড়ছি। তার কিছুটা পোর্শন আগের দিন করে ফেলেছিলাম, বাকি পার্টটা আজকে করতে হবে। মাইসেলাইজেশন থার্মোডাইনামিক্স। আচ্ছা, এই মাইসেলাইজেশন থার্মোডাইনামিক্সটাকে দুটো মডেল দিয়ে দেখা যায় বলেছিলাম। একটা হলো মাস অ্যাকশন মডেল, আর একটা হচ্ছে সিউডো ফেজ মডেল বা ফেজ সেপারেশন মডেল। আচ্ছা, মাস অ্যাকশন মডেলটা আমরা আগের দিন আলোচনা করে নিয়েছি। এবার মাস অ্যাকশন মডেলটা যখন নন আয়নিক সারফ্যাক্টেন্ট তার জন্য ব্যবহার করেছি, নন আয়নিক সারফ্যাক্টেন্ট তার জন্য, আর আয়নিক সারফ্যাক্টেন্ট তার জন্য ব্যবহার করেছি। করে আলটিমেটলি ওই স্ট্যান্ডার্ড গ্রিসফি এনার্জি চেঞ্জটাকে আমরা দেখেছি পার মনোমার। হ্যাঁ, সেই এক্সপ্রেশনগুলো আমরা বের করে ফেলেছিলাম। তাহলে আজকে ওই আরেকটা যে অল্টারনেটিভ, যেটা বেসিক্যালি সিউডো ফেজ মডেল বা ফেজ সেপারেশন মডেল, সেইটা নিয়ে আমাদের আলোচনাটা হবে। আর তাহলে আজকে হচ্ছে তোমার সিউডো ফেজ মডেল ও ফেজ সেপারেশন মডেল। আচ্ছা দেখো, তাহলে এই যে সিউডো ফেজ মডেল বা ফেজ সেপারেশন মডেল বলছে, এর মূল ব্যাপারটা কি না? মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ধরে নিচ্ছি যে সারফ্যাক্টর মলিকুলসগুলো থেকে মাইসেলি তৈরি হচ্ছে, ওই মাইসেলিগুলো তারা অ্যাজিভ যেন একটা ডিফারেন্ট ফেজে থাকে। মানে এইটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে যখন আমরা মানে পার্টিকুলারলি ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনের পরে যখন ওই ইন্ডিভিজুয়াল সারফ্যাক্টর মলিকুলসগুলো, যেগুলোকে আমি মনোমার নাম দিতে পারি, সেই মনোমার থেকে যখন আমরা পলিমার বা মাইসেলিটি তৈরি হচ্ছে, সেই মাইসেলিগুলো তারা অ্যাকচুয়ালি একটা সেপারেট ফেজ তৈরি করছে। আজ এবারে কথাটা হচ্ছে এই যে নতুন ফেজটা তৈরি হলো, সেই ফেজটাকে তুমি ঠিক ট্রু ফেজ বলতে পারো না। যখন ট্রু ফেজ তার ডেফিনেশনটা কি না, দেখবে নাম্বার অফ ফেজেস তার ডেফিনেশনটা হচ্ছে যে ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল অ্যান্ড হোমোজিনিয়াস পার্ট অফ এ সিস্টেম। তার মানে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম আছে, সেখান থেকে একটা পার্ট, যে পার্টটাকে তুমি ফিজিক্যালি ডিস্টিংগুইশ করতে পারছো বা চোখে দেখে তুমি বুঝতে পারছো, বা কোনো একটা ফিজিক্যাল সেপারেশন টেকনিকে তুমি তাকে সেপারেট করতে পারছো, কিন্তু সেই পার্টটা নিজে কিন্তু হোমোজিনিয়াস হতে হবে, তবে সেটা একটা ফেজ হবে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, আমি আয়োডিনকে ডিস্ট্রিবিউট করছি CCl4 এবং জলের মধ্যে। তাহলে CCl4 এবং জল যেহেতু মেশে না, আর আয়োডিন দুটোতেই যেহেতু মিসেবল, তাহলে তোমার দুটো সলিউশন তৈরি হচ্ছে। একটা হচ্ছে আয়োডিন ইন ওয়াটার, আর একটা হচ্ছে আয়োডিন ইন CCl4। এবং তুমি দেখেছো প্র্যাকটিক্যাল করার সময় যে এই দুটো ফেজ কিন্তু একে অপরের সাথে মিশে যায় না। মিশে যায় না মানে কি হলো? মানে এটা দাঁড়াচ্ছে যে মানে দুটো ফেজ তুমি পাচ্ছ, একটা হচ্ছে I2 ইন ওয়াটার, একটা হচ্ছে I2 ইন CCl4। এবং খেয়াল করে দেখো যে I2 ইন ওয়াটার এই যে পার্টটা, যেটা একটা ফেজ, ওটা কিন্তু ইটসেলফ হোমোজিনিয়াস। অর্থাৎ ওই পার্ট যেটা আসলে ওই তোমার উপরের দিকে থাকে, সেখানে যে কোনো জায়গা থেকে তুমি যদি কিছুটা পরিমাণ তুলে নাও, সেখানে কিন্তু আয়োডিনের কম্পোজিশনটা এক্স্যাক্টলি একই থাকবে। বা নিচের যে ফেজটা, যেটা নিচের দিকে থিতিয়ে থাকে, সেখানে আয়োডিন ইন CCl4 আছে, সেটাও কিন্তু ইটসেলফ হোমোজিনিয়াস। সেইখান থেকে যে কোনো পোর্শন থেকে তুমি যদি কিছুটা পরিমাণ তুলে নাও, সেখানে কিন্তু কনসেন্ট্রেশন অফ আয়োডিন বা কম্পোজিশন অফ দ্য আয়োডিন একই থাকবে। তাহলে সেই রেসপেক্ট ওটা একটা ট্রু ফেজ। কিন্তু যখন তুমি ওই ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনের পরে মাইসেলি যেটা তৈরি হচ্ছে, সেটা অ্যাজিভ আমি ধরে নিচ্ছি একটা আলাদা ফেজে চলে গেছে, কিন্তু সেইটা ঠিক ট্রু ফেজ নয়, কিন্তু কারণ ওটা হচ্ছে হোমোজিনিয়াস না, সেই রেসপেক্টে ওটাকে বলা হয় সিউডো ফেজ।
তাহলে এখানে কি অ্যাজিউম করে নেওয়া হচ্ছে কি, তাহলে এখানে যে অ্যাজাম্পশনটা হচ্ছে যে আফটার সিএমসি দ্য সারফ্যাক্টর মলিকুল, এটাকে আমি জাস্ট মনোমার নাম দিচ্ছি, আর কম্বাইন টু ফর্ম মাইসেলি, যেটা বেসিক্যালি একটা পলিমারের মতো, বা ম্যাক্রোমলিকুল যাই বলো না কেন, হ্যাঁ, কম্বাইন টু ফর্ম মাইসেলি, বলো আফটার সিএমসি দ্য সারফ্যাক্টর মলিকুলস আর কম্বাইন্ড টু ফর্ম মাইসেলি, that is that forms a separate phase, সেপারেট ফেজ তৈরি করে। ঠিক আছে, এইটা প্রথমে তুমি অ্যাজিউম করে নিচ্ছ, এবং তার সঙ্গে এটাকে কেন মানে শুধু মানে সিউডো নামটা কেন গেল, সিউডো নামটা এলো তার কারণটা হচ্ছে যেটা হচ্ছে এই যে বাট দিস ফেজ is not homogeneous and hence it is called a pseudophase। তো দেখো, তাহলে আমি যখন ওই এর আগে তোমার মাস অ্যাকশন মডেল পড়েছিলাম, সেখানে আমি অ্যাজিউম করে নিচ্ছিলাম যে সকল মনোমারটা এবং মাইসেলিটা তারা হচ্ছে তোমার একই ফেজে থাকছে। যখন কেমিক্যাল কাইনেটিক্স যখন তুমি ইউজ করো, দেখো একটা হোমোজিনিয়াস রিয়াকশনের জন্য যেমন করে ল অফ মাস অ্যাকশন ইউজ করে কেমিক্যাল কাইনেটিক্স করে, সেই মতো করে তুমি আগেরটাই করেছো। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এখানে তোমার দুটো ডিফারেন্ট ফেজ, মানে অ্যাজিভ যেন এই পার্টিকুলার কেসে আমি যখন থার্মোডাইনামিক্সটাকে করবো, সেই থার্মোডাইনামিক্সটা হবে কিরকম বলো তো, যেমন করে তোমরা বিএসসিতে ওই যে বিভিন্ন রকমের ফেজ ডায়াগ্রাম বা ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলেছো, সলিডের সঙ্গে লিকুইড, লিকুইডের সঙ্গে ভেপার, এই যে ইকুইলিব্রিয়ামগুলো, যেখানে কিন্তু সলিড যে ফেজে থাকে লিকুইড অন্য ফেজে থাকছে, বা তুমি ধরো কলিগেটিভ প্রপার্টিজ বা বাইনারি সলিউশন নিয়ে কথাবার্তা বলতে গিয়ে কিছুটা পরিচ্ছন্ন হচ্ছে তোমার লিকুইড ফেজে থাকছে, কিছুটা ভেপার ফেজে, বা কিছুটা লিকুইড ফেজে, কিছুটা হচ্ছে সলিড ফেজে, অর্থাৎ দুটো ডিফারেন্ট ফেজ। এইটা তোমাকে এখন ধরে নিয়ে এগোতে হবে। আচ্ছা, তাহলে এবার এই ধরে নিয়ে এগোনোর সময় যেটা কথা, সেটা হচ্ছে যখন মাইথেলাইজেশনটা হচ্ছে তখন কি হচ্ছে না, এই যে দুটো ডিফারেন্ট ফেজ, একটা হচ্ছে তোমার মনোমারগুলো ধরো অ্যাকোয়াস সলিউশনে আছে বা সলভেন্টের মধ্যে আছে, আর মাইসেল সে একটা ডিফারেন্ট ফেজ তৈরি করছে, এই দুটো ফেজ হচ্ছে তোমাদের পারস্পরিক ইকুইলিব্রিয়ামে আসছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে at CMC the following equilibrium is established। সেটা কি, সেটা জাস্ট সিম্পলি তোমার ধরো মনোমারটা আছে, সেটা কোনো একটা সলভেন্ট ফেজে বা অ্যাকোয়াস সলিউশনে ধরো এইটা, সে ইকুইলিব্রিয়েট করছে মাইসেলিটার সঙ্গে, যেটা কিন্তু একটা অন্য ফেজে আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে এটা দাঁড়াবে যে এক্ষেত্রে এই যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য মনোমার, মানে আমি যদি কথায় লিখি আর কি, কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য মনোমার, ঠিক আছে, দিস শুড বি ইকুয়াল টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য মাইসেল। তাহলে যখন দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে থাকে তখন তুমি জানো যে অ্যাট ইকুইলিব্রিয়ামে কেমিক্যাল পোটেনশিয়ালগুলো সমান হয়। যেমন ধরো ফ্রিজিং পয়েন্টে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলিড ফেজ আর কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য লিকুইড ফেজ সমান হয়, বা বয়লিং পয়েন্টে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য লিকুইড ফেজ আর কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য ভেপার ফেজ, সেই দুটো সমান হয়। মানে আমাকে এরকম একটা জায়গা থেকে বেসিক্যালি শুরু করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার সকল স্টার্টিং পয়েন্ট, মানে আমি যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এবারে এইখান থেকে তোমাকে একটুখানি যে সংখ্য কষে নিলেই তুমি যেটা চেয়েছো মানে তোমার সবসময় টার্গেটটা থাকবে যে ক্রিটিক্যাল মাইসেরি কনসেন্ট্রেশনে তুমি হচ্ছে ওই স্ট্যান্ডার্ড গিবস এনার্জি পার মনোমার তার একটা এক্সপ্রেশন বের করবে। এটা হচ্ছে মোদ্দা কথা, স্ট্যান্ডার্ড গিবস এনার্জি তার একটা এক্সপ্রেশন বের করবে। স্ট্যান্ডার্ড গিবস এনার্জির এক্সপ্রেশন যদি তুমি জানো তাহলে সেইখান থেকে তুমি অনেক কিছু বের করে নিতে পারো।
যেহেতু যে ডিজি ইকুয়াল টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি, সেখান থেকে এনট্রপি ফর মাইসেলাইজেশন, তারপরে ভলিউম অফ মাইসেলাইজেশন, এই জিনিসপত্রগুলো পরপর তুমি বের করে নিতে পারো। ঠিক আছে। আর এবার অ্যাজ ইউজুয়াল যেমন করে আমরা মাস অ্যাকশন মডেলে দুটো সেপারেট কেস কনসিডার করছিলাম, একটা হচ্ছে নন আয়োটিক সারফ্যাক্ট্যান্টের জন্য, আর যে আয়নিক সারফ্যাক্ট্যান্টের জন্য এখানেও সেই কাজটাকে করব। তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে নন আয়নিকটা অনেক সহজ, কিন্তু খেয়াল রাখবে যে মোস্ট অফ দ্য সারফ্যাক্ট্যান্ট মলিকুলস কিন্তু আয়নিক। নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট মলিকুলের সংখ্যা এমনি কম। যে টিপিক্যাল এক্সাম্পলগুলো আমি দেখি, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, তাদের যে সল্ট বা কোয়াটার্নারি অ্যামোনিয়াম সল্ট, তারা দেখো আইদার অ্যানায়নিক না হলে ক্যাটায়নিক। কখনো কখনো প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড নিয়ে যখন কথাবার্তা বলে তারা জুইটার আয়নিক হয় এগুলো। আর নিউট্রাল যারা, হ্যাঁ, তাদের সংখ্যা এমনি কম হয়, বা নন আয়নিক যারা তাদের সংখ্যা এমনি কম হয়, কিন্তু তবু তারা আছে এবং তারা খুব ইউজফুল, কারণ তাদের ক্ষতিকারক এবিলিটি বা ডিটারজেন্স ইত্যাদি কম হয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের কসমেটিক্স বা ইত্যাদি তাদেরকে ব্যবহার করা হয়। সেটা তোমরা একটুখানি দেখে নেবে যে ডিফারেন্ট টাইপস অফ মাইসেলি, সেটা আমরা আর বলিনি কারণ ওটা আমাদের সিলেবাসের এর বাইরে বলে। ডিফারেন্ট টাইপস অফ মাইসেলি, মানে মাইসেলের যে ক্লাসিফিকেশন আছে, ক্যাটায়নিক, অ্যানায়নিক, জুইটার আয়নিক, তারপরে হচ্ছে তোমার নিউট্রাল, সেগুলো একটু তোমরা দেখে নেবে আর কি। হ্যাঁ, তাহলে নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট যেমন হয়, আয়নিক সারফ্যাক্ট্যান্টও হয়। নন আয়নিকের ক্ষেত্রে ডিসকাশনটা অনেকটা সহজ, সেটা আমরা প্রথমে আলোচনা করছি, তারপর আয়নিকের জন্য। আর তাহলে আমরা প্রথমে আলোচনা করছি যে সিউডোফেজ মডেল ফর নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট। স্টার্টিং পয়েন্টটা কি হলো? স্টার্টিং পয়েন্টটা হচ্ছে তোমার বেসিক্যালি মনোমার আর মাইসেলি তারা পরস্পর ইকুইলিব্রিয়ামে আছে। মানে এখানে হচ্ছে তোমার মনোমার, তার ধরো অ্যাকোয়াস সলিউশন তুমি নিয়ে এসো, সে ইকুইলিব্রিয়ামে থাকছে উইথ দ্য মাইসেলি। রাইট। তাহলে এটা দাঁড়াবে যে অ্যাট ইকুইলিব্রিয়াম chemical potential of monomer, this should be equal to chemical potential of micelle। তার মানে আচ্ছা, মনোমারটাকে আমি স্মল এম দিয়ে এক্সপ্রেস করছি, আর মাইসেলিটাকে ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করছি। তাহলে কেমিক্যাল পোটেন্সিয়াল অফ দ্য মনোমার আর কেমিক্যাল পোটেন্সিয়াল অফ দ্য মাইসেলি, এই দুটো সমান হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো, তুমি জানো যে মানে এই একটা জানি যে ধরো আইএইচপিসিকের যে কেমিক্যাল পোটেন্সিয়ালটা, সেটা হচ্ছে আইএইচপিসিকের কেমিক্যাল পোটেন্সিয়াল স্ট্যান্ডার্ড প্লাস RTLN অ্যাক্টিভিটি অফ দিস পিস, সেই রকম ভাবে লেখা যায়। এটা তোমাদের জানা আছে, মানে বিএসসি থার্মোডাইনামিক্স থেকে, যে কোনো একটা পার্টিকুলার পিসের কেমিক্যাল পোটেনশিয়াল যে স্ট্যান্ডার্ড, সেটা কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RTLN AI, যেখানে এআইটা হচ্ছে আইএসপিসির অ্যাক্টিভিটি, সেই রকম ভাবে লিখতে পারা যায়। তাহলে এই যে কোয়ান্টিটিটা, সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। টেম্পারেচার অনলি, কারণ এটা যে স্ট্যান্ডার্ড স্টেটের কেমিক্যাল পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড স্টেটের কেমিক্যাল পোটেনশিয়াল এটা ফাংশন অফ টেম্পারেচার অনলি। আর এইটা হচ্ছে এ ফাংশন অফ টেম্পারেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওই আইএইচপিসিকে যে অ্যাক্টিভিটি তার উপরে। মানে গ্যাস ফেজ হলে এটা টেম্পারেচার এবং প্রেশারের ফাংশন হতো, এটা শুধুমাত্র টেম্পারেচার ফাংশন হতো। আর যেটা সলিউশন ফেজ নিয়ে আমি কথাবার্তা বলছি, যেখানে অ্যাক্টিভ মাস এখানে ইউজ করা হয়েছে বা অ্যাক্টিভিটি ব্যবহার করা হয়েছে, সেখানে এই যে কেমিক্যাল পোটেনশিয়ালটা, সেটা এক্সপেরিমেন্টাল কন্ডিশন, এখানে টেম্পারেচার এবং অ্যাক্টিভ মাস বা অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে। আর এই যে এটা স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল, সেটা শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে। তাহলে এবারে দেখো, তুমি মনোমারের জন্য যখন লিখবে সেটা কেমন করে লিখবে? তাহলে বাঁ দিকটা আমাকে লিখতে হবে মিউ M0 স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RTLN অ্যাক্টিভ মাস ফর দ্য বা অ্যাক্টিভিটি অফ দ্য মনোমার, এইটা। আর এইটা কি হবে? মাইসেলি তার কেমিক্যাল পোটেনশিয়ালের স্ট্যান্ডার্ড স্টেট প্লাস
RT-ln অ্যাক্টিভিটি অফ দ্য তোমার মাইসেল, ঠিক আছে? এটা হলো। তাহলে আমি দেখো এই যে এখানে যে রিলেশনটা, জেনারেল রিলেশনটা, সেই রিলেশনটা যে সেখানে কাজে লাগিয়েছি। আচ্ছা, এবারে এইখান থেকে আমি এক কাজ করছি, মিউ মাইসেলের কেমিক্যাল পোটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড স্টেট মাইনাস মনোমারের কেমিক্যাল পোটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড, এই ডিফারেন্সটাকে দেখছি। এটা করলে কি হবে, যদি আরটি এদিকে পাঠিয়ে দাও, আরটি যদি দেখি কমন নিয়ে নাও, তাহলে ln am মাইনাস ln am, এইটা। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো যে যখন তোমার মাইসেলাইজেশনটা হচ্ছে তখন মানে যেহেতু তোমার এই মাইসেলিটা তার একটা ডিফারেন্ট ফেজ তৈরি করে, মানে এই যে যখন আমি মনোমারটা ইন অ্যাকোয়াস সলিউশন নিচ্ছি, এটা একটা সলিউশনের মতো, আর ডান দিকে যে মাইসেলের একটা পিওর ফেজ, তাহলে পিওর ফেজ যদি হয় তাহলে তার অ্যাক্টিভ মাসটা কত ধরতে হয়, 1 ধরতে হয়। তাহলে মানে যেহেতু মানে মানে যেটা সিউডোফেজ মডেলে ধরে নেওয়া হচ্ছে, অ্যাজুমিং মাইসেলি টু বি এ separate phase, we can put active mass বা activity for the micelle equal to 1। কিন্তু যখন কোনো একটা পিওর আলাদা ফেজ থাকে, তার পিওর সলিড বা পিওর লিকুইড এই ধরনের ফেজ যদি থাকে, তাহলে তার অ্যাক্টিভ মাস সবসময় তোমায় 1 ধরে নিতে হয়। তাহলে আমি এই পার্টিকুলার কেসে এই যে অ্যাক্টিভ মাসটা কিন্তু 1 ধরে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, মিউ m0 মাইনাস মিউ স্মল m0। এবারে খেয়াল করে দেখো এই যে বাঁ দিকের কোয়ান্টিটিটা কি, আর তুমি জানো যে কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে পার্শিয়াল মোলার গিউসফ এনার্জি। তাহলে কি হচ্ছে দেখো, তোমার এইটা হচ্ছে মোলার গিউসফ এনার্জি ফর দ্য মাইসেলে, আর হচ্ছে মোলার গিউসফ এনার্জি ফর দ্য মনোমার। তাহলে এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই হচ্ছে তোমার ডেল্টা জিএম জিরো, মানে সব স্ট্যান্ডার্ড স্টেটে আছে। তাহলে এইটাই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড গিউসফ এনার্জি চেঞ্জ পার মনোমার, স্ট্যান্ডার্ড গিউসফ এনার্জি চেঞ্জ পার মনোমার। বোঝা গেল যে আমার কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে মোলার বা পার্শিয়াল মোলার গিউসফ এনার্জি। তাহলে স্ট্যান্ডার্ড স্টেটে তুমি যখন এই মাইসেলি তার স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল মাইনাস মনোমার তার স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল দেখছো, তার মানে তুমি দেখো বেসিক্যালি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে এই যে এই বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার জন্য যে গিউসফ এনার্জি চেঞ্জটা আর কি, সেটাই তুমি মিউ ক্যাপিটাল m0 মাইনাস মিউ m0 এইরকম ভাবে লিখতে পারছো। তাহলে এই বাঁ দিকের কোয়ান্টিটি আমি জাস্ট ডেল্টা স্মল m0 লিখছি, যেটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড গিউসফ এনার্জি চেঞ্জ পার মনোমার। সেটা তাহলে কি হবে এখানে, এটা দেখো RT-ln অ্যাক্টিভিটি অফ দ্য মনোমার, কারণ এখানে যে অ্যাক্টিভ মাস ফর দ্য মাইসেলি সেটাকে তুমি জাস্ট 1 ধরে নিতে পেরেছো আর এটা। আচ্ছা, এবারে যেটা অ্যাজ ইউজুয়াল আর কি আমরা ধরে নিই যে অ্যাট ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন, এই মনোমারের কনসেন্ট্রেশনটা সেটাই বেসিক্যালি তোমার ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। তাহলে আর একটা জিনিস এখানে অবশ্য ধরে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে ধরে নেবো যে সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট, যাতে করে অ্যাক্টিভিটিটাকে তুমি জাস্ট কনসেন্ট্রেশনকে রিপ্লেস করতে পারো। তাহলে প্রথমে হচ্ছে এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লেখো RT-ln concentration of monomer, মানে assuming ideal or ideally dilute solution, সলিউশনটাকে সাফিসিয়েন্টলি ডাইলিউট ধরে নিয়ে প্রথমে আমি অ্যাক্টিভ মাসটা বা অ্যাক্টিভিটিটাকে আমি কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করলাম, আর এইটা তোমার হয়ে যাচ্ছে ডেল্টা G0m-টা, সেটা বেসিক্যালি RT-ln, এটাই আমার ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। ঠিক আছে, কারণটা হচ্ছে যে অ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ মনোমার যেটা, সেটা তো ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। তাহলে কখন তোমার মনোমারের সঙ্গে মাইসেলি ইকুইলিব্রিয়ামে আসে না ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন, তার মানে জাস্ট যখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়েছে তখন যে মনোমারের কনসেন্ট্রেশনটা সেটা ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। তাহলে দেখো তুমি একটা রিলেশন জাস্ট পেয়ে গেলে ডেল্টা G0m ইকুয়াল টু RT-ln CM। তাহলে খেয়াল করে দেখো যে যখন আমি মাস অ্যাকশন মডেল ইউজ করেছিলাম, তার ক্ষেত্রে তোমার ওই নন আয়নিক সারফ্যাক্টেন্টের জন্য পার্শিয়াল মানে স্ট্যান্ডার্ড গিউসফ এনার্জি চেঞ্জ ফর মনোমারের যে এক্সপ্রেশনটা বেরিয়েছিল,
এখানে এক্স্যাক্টলি সেই এক্সপ্রেশনটা বেরিয়েছে। মানে আগের দিন যে দুটো কেস আমি কনসিডার করেছিলাম, যে মাস অ্যাকশন মডেলটা নন আয়নিক সারফ্যাক্টেন্টের জন্য, আয়নিক সারফ্যাক্টেন্টের জন্য, নন আয়নিক সারফ্যাক্টেন্টের জন্য দেখো এক্স্যাক্টলি এই এক্সপ্রেশনই বেরিয়েছিল, এখনো তোমার এই এক্সপ্রেশনটাই বেরোলো। তো দেখো এই যে সিম্পল অঙ্কটা, সেটা তোমার বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, আর তার আগে এর কেন নামটা হচ্ছে সিউডো ফেজ মডেল সেটা তুমি বুঝতে পারলে কিনা, বা ফেজ সেপারেশন মডেল তুমি বলতে পারছো, কারণ আমি ধরেই নিচ্ছি যে মাইসেলিটা আলাদা ফেজে চলে গেছে, অর্থাৎ সে ওভারঅল জিনিসটা অ্যাজ এ হল একটা সলিউশন তৈরি না করে, মানে মনোমার এবং মাইসেলি তারা একই ফেজে আছে এটা না ধরে নিয়ে মাইসেলিটা একটা ডিস্টিংক্ট ফেজে চলে গেছে, এই যে ধরে নেওয়াটা, এটাই বেসিক্যালি তোমার ফেজ সেপারেশন মডেল, সেটা এখানে ইউজ করেছি আর কি। আর দুটো ডিফারেন্ট থেকে থাকলে সবসময় তোমাকে যেটা ধরতে হয় যে কেমিক্যাল পোটেনশিয়ালটা এই ফেজ এবং ওই ফেজে সমান হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম, সেখান থেকে তোমাকে শুরু করতে হয়। শুরু করে দেখো যে সিম্পল থার্মোডাইনামিক্স করলাম, করে আমি ডেল্টা জি জুড়ে এটাকে বের করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা নেই তো? কি পরিষ্কার তো ব্যাপারটা নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আর একটা কেস যেটা যেটা হচ্ছে আয়নিক সারফ্যাক্ট্যান্ট হলে তখন তুমি কেমন করে করবে। তাহলে নেক্সট আমি লিখছি সিউডো ফেজ মডেল। আয়নিক সারফ্যাক্ট্যান্ট। আচ্ছা, আয়নিক সারফ্যাক্ট্যান্ট হলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা কাউন্টার আয়ন থাকে আর কি, যে বেসিক্যালি তোমার ওই আয়নিক সারফ্যাক্ট্যান্টটাকে স্টেবিলাইজ করে। যেমন আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম সল্ট নিই, তার কার্বক্সিলেট যেটা সেটা অ্যানায়নিক সারফ্যাক্ট্যান্ট, সেটাকে কিন্তু তোমাকে ওই একটা কাউন্টার আয়ন লেখছে Na প্লাস, সেটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করবে। ঠিক একই রকম সালফোনিক অ্যাসিডের ধরো আমি পটাশিয়াম সল্ট নিচ্ছি, তাহলে সালফোনেট যেটা সেটা তোমার বেসিক্যালি অ্যানায়নিক সারফ্যাক্ট্যান্ট, তার জন্য একটা কাউন্টার আয়ন লাগছে। ঠিক একই রকমভাবে যে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, তার যদি ব্রোমাইড তুমি নাও, তাহলে অ্যামোনিয়াম সল্টটা হচ্ছে ক্যাটায়নিক সারফ্যাক্ট্যান্ট, তাকে তার জন্য কাউন্টার আয়ন যেটা সেটা হচ্ছে তোমার এখানে বিআর মাইনাসটা। তাহলে সেই টাইপের সিচুয়েশন আর কি। তাহলে এই পার্টিকুলার কেসে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমার একটা সারফ্যাক্ট্যান্ট আছে, এই সারফ্যাক্ট্যান্টের পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ কিছু একটা থাকতে পারে। তো সেরকম এমটা সে বেসিক্যালি এই ধরো এমটা কাউন্টার আয়ন, কাউন্টার আয়নটা হচ্ছে সারফ্যাক্ট্যান্ট যে চার্জের থাকে, কাউন্টারটা অপোজিট চার্জে থাকে, এর প্লাস হলে এটা মাইনাস, আর এটা মাইনাস হলে এটা হচ্ছে প্লাস। এরা দুজন এরা এরা সবই কিন্তু এইটা অ্যাকোয়াস সলিউশনে আছে, এটাও তোমার অ্যাকোয়াস সলিউশনে আছে। সে হচ্ছে ইকুইলিব্রিয়েট করবে তোমার সকল মাইসেলির সঙ্গে এইটা, এবং সেই মাইসেলের কোনো একটা চার্জ থাকতে পারে, এবং সেই চার্জটা মানে আমি আর এখানে কিছু লিখছি না, সেটা নির্ভর করবে এর মাথায় কোনো চার্জটা হয়তো থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে এন আর এম এর ভ্যালুটা কতটা। মানে আমি কিন্তু ধরে নিই যে সারফ্যাক্ট্যান্ট এবং তোমার যে কাউন্টার আয়ন তারা হচ্ছে তোমার 1:1, মানে অর্থাৎ এরও চার্জ 1 এরও চার্জ 1, তাহলে যেটা হবে যে এইখানে এই এম এর যে চার্জটা সেটা বেসিক্যালি এদের ডিফারেন্সটা হবে, মানে সেটা নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা পরের কথা, হ্যাঁ সেটা নির্ভর করবে, এটা এটা এম এর যে ডিফারেন্সটা সেটা তোমার বেসিক্যালি মাইসেলে তার চার্জ হবে। কিন্তু সেখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে সারফ্যাক্ট্যান্ট এবং যে কাউন্টার আয়ন তাদের চার্জগুলো হচ্ছে 1:1 করে, এটা ঠিক আছে। তাহলে এবারে দেখো যেটা সেটা হচ্ছে যে তোমাকে যখন আমি করব মানে ইকুইলিব্রিয়াম দেখব, তাহলে ইকুইলিব্রিয়ামে যেটা হবে তোমার যেটা আলটিমেটলি বাঁ দিকের কেমিক্যাল পোটেনশিয়াল আর ডান দিকের কেমিক্যাল পোটেনশিয়ালটা তোমার বেসিক্যালি সমান হতে হবে। মানে যেটা কথা যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি আর ডেল্টা অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জি তো 0 হয়, তা ডেল্টা জি যদি 0 হয় তাহলে তোমার যেভাবে লিখতে হয় আর কি তোমার করে যে বাঁ দিকে ধরো তোমার কেমিক্যাল পোটেনশিয়াল ইন্টু তার নাম্বার অফ মোল, তারপরে এর কেমিক্যাল পোটেনশিয়াল ইন্টু তার নাম্বার অফ মোল ইকুয়াল টু এর কেমিক্যাল পোটেনশিয়াল হবে আর কি। মানে প্রথমে যেটা আমি করি, যদি 1 মোলের জন্য করি, আমি তো কিউস্প এনার্জির ফর্মে লিখবো না, 1 মোলের জন্য লিখবো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এনটা সারফ্যাক্ট্যান্ট মলিকুলকে ব্যালেন্স করতে আমার এমটা কাউন্টার আয়ন লেগেছে। এবারে এর যদি স্টোইচিওমেট্রিটা আমি জাস্ট 1 বলে দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা কি দাঁড়াবে
না তুমি ধরো এরকম করে ব্যাপারটাকে ভাবো যে তোমার মানে আমি এনটা তো বেসিক্যালি এগ্রিগেশন নাম্বার, এগ্রিগেশন নাম্বার মানে বেসিক্যালি কতগুলো সারফ্যাক্টর মলিকুল জুড়ে গিয়ে তোমার মাইসেলটাকে তৈরি করছে, সেটা তোমার সেটাকে বলা হয় এগ্রিগেশন নাম্বার বা এগ্রিগেট নাম্বার, যাই হোক এগ্রিগেশন নাম্বার। হ্যাঁ, তাহলে এবারে খেয়াল করে দেখো যে তোমার এই নাম্বার অফ ফ্রি কাউন্টার আয়ন সেটা কতগুলো হবে, নাম্বার অফ ফ্রি কাউন্টার আয়ন পার মনোমার আমি লিখছি, নাম্বার অফ কাউন্টার আয়ন পার মনোমার। দেখো এনটা সারফ্যাক্ট্যান্টের জন্য তোমার বেসিক্যালি এমটা কাউন্টার আয়ন থাকে, তাহলে একটার জন্য কতটা লাগছে, একটার জন্য লাগছে তোমার বেসিক্যালি এম বাই এনটা, এর এক থেকে সেটাকে বাদ দিয়ে দাও, তাহলে সেইটাই হয়ে যাচ্ছে তোমার নাম্বার অফ ফ্রি কাউন্টার আয়ন পার মনোমার। হ্যাঁ, তাহলে পার মানে আমি জাস্ট বেসিক্যালি এনটা সারফ্যাক্ট্যান্ট মলিকুলকে তোমার করতে ব্যালেন্স করতে এমটা কাউন্টার আয়ন লাগে, তাহলে একটার জন্য লাগছে কত এম বাই এনটা, ফাঁকা পড়ে থাকছে কত 1 - m/nটা। তার মানে এটা কথা হচ্ছে যে যখন আমি কেমিক্যাল পোটেনশিয়ালের ফর্মে লিখবো, কেমিক্যাল পোটেনশিয়াল মানে তো পার মোল তোমার গিভস মি এনার্জিটা, তখন তোমাকে খেয়াল রাখতে হবে যখন ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে একটা সারফ্যাক্টর মলিকুলের জন্য বা একটা মনোমারের জন্য কিন্তু 1 - m/nটা কাউন্টার আয়ন তোমার ফ্রি পড়ে থাকছে। তাহলে যখন আমি কেমিক্যাল পোটেনশিয়াল বোথ সাইডে সমান করব তখন খেয়াল রাখতে হবে যে এই সারফ্যাক্টর মলিকুলের কেমিক্যাল পোটেনশিয়াল তার সঙ্গে হচ্ছে 1 - m/n ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য কাউন্টার আয়ন, সেইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য মনোমার, এইটা হবে। তার মানে যেটা দাঁড়াবে যে অ্যাট ইকুইলিব্রিয়াম কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য মনোমার প্লাস হচ্ছে এই কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য কাউন্টার আয়ন, কিন্তু কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য কাউন্টার আয়ন যখন তুমি করবে এটা পড়ে থাকবে হচ্ছে 1 - m/nটা এতখানি ফ্রি, মানে যেটা তোমার যতখানি কাউন্টার আয়ন তোমার ফ্রি পড়ে থাকবে আর কি, সেইটা পার মনোমারে সেইটা হলো। আর দিস শুড বি ইকুয়াল টু কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য মাইসেল। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি এই যে ইকুইলিব্রিয়ামটাকে লিখেছি সেখানে এনটা সারফ্যাক্টর মলিকুলকে তোমার ব্যালেন্স করতে এমটা কাউন্টার আয়ন অলরেডি লেগে যাচ্ছে, তাহলে আমার তো যে মানে মানে ইকুইলিব্রিয়ামের জাস্ট বাঁদিকে মানে এই ফেজে এটা সলিউশন ফেজে যখন আমি মোলার গিভস মি এনার্জি যোগফলটাকে লিখবো আর ডান দিকে আমি মোলার গিভস মি এনার্জিটাকে লিখবো, ডান দিকে তো শুধুমাত্র যেহেতু মানে ডান দিকের ফেজে শুধুমাত্র মাইসেলি যেহেতু আছে তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য মাইসেল আমি জাস্ট লিখে ফেললাম, কিন্তু বাঁ দিকে সারফ্যাক্টর আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাউন্টার আয়নটা আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এবারে আমি যখন পার মোল মানে পার মোল অফ মনোমার আমি গিভস মি এনার্জিটাকে লিখছি, তা তখন আমার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে এইটার তার আগে তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমি 1 দিয়ে দিচ্ছি। আর এবারে এইখানে যেটা খেয়াল রাখতে হবে যে তখন আমাকে দেখতে হবে যে কাউন্টার আয়ন কতখানি ফ্রি পড়ে আছে, কাউন্টার আয়ন কতখানি ফ্রি পড়ে আছে সেটা আমি লিখে দিকে নাম্বার অফ ফ্রি কাউন্টার আয়ন পার মনোমার। তাহলে জাস্ট আমি সেটাকে সংখ্যাটা কি করেছি না, যেহেতু আমার এনটার জন্য এমটা অলরেডি লেগে গেছে, তাহলে একটার জন্য লেগে গেছে m/nটা, তাহলে পড়ে আছে কত 1 - m/nটা। তাহলে এইটা হচ্ছে তোমার করসপন্ডিং ফার্স্ট স্টেপটা। তাহলে এই স্টেপটা যদি বুঝে যায় বাকিটা অ্যাজ ইউজুয়াল তুমি পরপর করে জাস্ট এগোতে পারো, ঠিক আছে। আচ্ছা তাহলে এই আগের মতো এবারে চলে আসি, আগের মতো যে আইএইচ ফিজিক্যাল কেমিক্যাল পোটেনশিয়ালটা সেটা স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT-ln এইরকম ভাবে লেখা যায়, তাহলে আমি সেই মতো করে লিখছি। তাহলে এখানে যে তোমার মনোমারটা আছে তার জন্য স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT-ln অ্যাক্টিভিটি অফ মনোমার, এইটা হলো তোমার প্রথমটার জন্য। আচ্ছা তারপরে 1 - m/n যেমন আছে এই পার্টটা হবে স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য কাউন্টার আয়ন প্লাস RT-ln অ্যাক্টিভিটি ফর দ্য কাউন্টার আয়ন, এটা হলো। আর ডান দিকে কি হয়ে গেল মাইসেলি তার স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT-ln অ্যাক্টিভ মাস ফর দ্য মাইসেলি, এরকম, ঠিক আছে। তাহলে আমি দেখো এই যেমন μi = μi0 প্লাস RT-ln সেই জাস্ট ফর্মুলা বসিয়ে এটাকে আমি লিখে ফেললাম। আচ্ছা এবারে তোমার আমার যেটা দরকার সেটা হচ্ছে এই যে
যে তোমার স্ট্যান্ডার্ড মোলার গ্রিসফ এনার্জি চেঞ্জ পার মনোমার, যেটা ডেল্টা 0m এইটা। আর এটা কি অ্যাকচুয়ালি, এটা দেখো তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার জন্য স্ট্যান্ডার্ড স্টেটে যে গ্রিসফ এনার্জি চেঞ্জটা হচ্ছে, তাহলে μm0 মাইনাস μm0 প্লাস 1 মাইনাস m/n μi0। তাহলে এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটি ডেল্টা g0m, অর্থাৎ এই যে ইকুইলিব্রিয়াম প্রসেসটায় তার জন্য স্ট্যান্ডার্ড গ্রিসফ এনার্জির যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে এর কেমিক্যাল পটেনশিয়াল মাইনাস এইটা, সেটা হলো। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে আগের ইকুয়েশনটা, সেই আগের ইকুয়েশন থেকে যদি আমি লিখি, ডান দিকে তোমার কি থাকবে না, এইটা তোমার ধরো 8টি, এটা তুমি কমন নিয়ে নিচ্ছ, ln am-টা থাকছে, প্লাস হচ্ছে 1 মাইনাস m/n ln ai-টা থাকছে, মাইনাস ln a ক্যাপিটাল m-টা থাকছে। আর আবার ঠিক আগের মতো তোমার যেহেতু এই মাইসেলিটা সেটা একটা পিওর ফেজ তৈরি করছে, তার অ্যাক্টিভ মাসটা তোমাকে জাস্ট 1 ধরে নিতে হবে। তো সেই অ্যাক্টিভ মাসটাকে তুমি 1 ধরে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এটা 8টি ln am মাইনাস প্লাস 1 মাইনাস m/n ln ai, এটা 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 কেন ধরলাম না, কারণটা হচ্ছে অ্যাজ অ্যাক্টিভ মাস ফর দ্য মাইসেলি, সেইটাকে তোমাকে 1 ধরে নিতে হবে। মাইসেলি কিন্তু একটা ডিফারেন্ট বা পিওর ফেজ তোমার তৈরি করছে এটা। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো যে তোমার যদি এরকম আমি ধরে নিই তোমার, তার আগে একটা জিনিস বলে নিই যে তোমার ইফ দ্য সলিউশন ইজ আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট, আমি ধরে নিই, তখন ডেল্টা g0m-টা তুমি জাস্ট লিখতে পারছো কি না, অ্যাক্টিভ মাসগুলোকে তুমি জাস্ট কনসেন্ট্রেশন লিখে দিচ্ছ, কনসেন্ট্রেশন হিসেবে 8টি ln concentration of monomer plus 1 minus m/n ln concentration of the counter ion। কাজ করি, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলে গুলিয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এবারে দেখো এইটা যে যদি আমি ধরে নিই যে ইফ we consider a 1:1 electrolyte, মানে ধরো একটা মনোকার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম সল্ট, তাহলে তোমার সারফ্যাক্ট্যান্টের যে চার্জ থাকছে তোমার কাউন্টার আয়ন যেটা, সেখানে এক্স্যাক্টলি একই, এর একটা করে একটাই চার্জ থাকছে। তা যদি হয় তাহলে তোমার কি, তোমার দেখো এই যে মনোকার্বক্সিলিক অ্যাসিডের যে সোডিয়াম সল্ট যখন ডিসোসিয়েট করবে, তখন তোমার বেসিক্যালি যতগুলো তুমি কার্বক্সিলেট, মানে কার্বক্সিলেট আয়ন যতগুলো পাবে, Na+ আয়ন এক্স্যাক্টলি ততগুলো পাবে। তাহলে সেই ধরনের সিচুয়েশনে কি হবে, সেই ধরনের সিচুয়েশনে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ মনোমার আর কনসেন্ট্রেশন অফ কাউন্টার আয়ন তারা এক্স্যাক্টলি সমান হবে, কারণ একটা মনোকার্বক্সিলেট আর একটা Na+, তারা একে অপরকে জাস্ট ব্যালেন্স করেছে, সেখানে এদের কনসেন্ট্রেশনগুলো সমান হবে, 1:1 ইলেকট্রোলাইটের জন্য এটা সমান হবে। এবং এইটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনের সঙ্গে সমান হবে হোয়েন ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড। তাহলে আমি তো ইকুইলিব্রিয়াম যখন এস্টাবলিশড হচ্ছে তখন দেখছি, তখন 1:1 ইলেকট্রোলাইট যদি হয়, মানে অ্যাকচুয়ালি সারফ্যাক্ট্যান্টটা কিন্তু 1:1 ইলেকট্রোলাইট একটা হয় আর কি, তাহলে তোমার সারফ্যাক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন সেইটাই হচ্ছে তোমার কাউন্টার আয়নের কনসেন্ট্রেশন হবে, এবং সেটা ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনের সঙ্গে সমান। তো তা যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দেন ডেল্টা g0m যেটা, সেটা হয়ে যাচ্ছে 8টি ln, এইটা CMC হলো, প্লাস
1 মাইনাস এম বাই এন এল এন, এটাও সিএমসি হলো এইটা। তুমি কি পাচ্ছ আরটি, দেখো এই এল এন সিএমসি যদি কমন নিয়ে নাও তাহলে এখান থেকে 1 প্লাস 1 মাইনাস 2 বাই এম, তার মানে এটা দাঁড়াচ্ছে 2 মাইনাস এম বাই এন এল এন ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনটা হচ্ছে এটা, এবং সেটাই হচ্ছে তোমার ডেল্টা জি জিরো এম এর এক্সপ্রেশন। ডেল্টা জি জিরো এম এর এক্সপ্রেশন তাহলে কি হলো, ডেল্টা জি জিরো এমটা হচ্ছে আরটি 2 মাইনাস এম বাই এন এল এন সি এল এন মানে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। এই হচ্ছে তোমার ফাইনাল ফর্মটা, ঠিক আছে। তাহলে দেখো যদি তোমার এ হয়ে যায়, তোমার কি বলে, তোমার যদি মানে সিউডো ফেজ মডেল বা ফেজ সেপারেশন মডেল তুমি ইউজ করো তোমার এর জন্য, একটা আয়নিক সারফ্যাক্টেন্টের জন্য, তার জন্য স্ট্যান্ডার্ড মোলার গ্রিসফ এনার্জি চেঞ্জ যেটা পার মনোমার, স্ট্যান্ডার্ড গ্রিসফ এনার্জি চেঞ্জ ফর মনোমার, সেইটা এক্সপ্রেশনটা হচ্ছে আরটি 2 মাইনাস এম বাই এন এল এন সিএমসি। দেখো কোনো অসুবিধা আছে কিনা এটা বলো। আর এই যেমন চারটে জিনিস শেখানো হলো, এই চারটে জিনিসের মধ্যে দেখবে তোমার অবশ্যই মানে যেহেতু এটা সিলেবাস আলাদা করে উল্লেখ করা আছে, তাহলে একটা নিশ্চয়ই পরীক্ষা আসবে, মানে অন্তত পক্ষে একটা, যে তোমার মাস অ্যাকশন মডেল নন আয়নিক সারফ্যাক্টেন্টের জন্য, আয়নিক সারফ্যাক্টেন্টের জন্য, আর সিউডো ফেজ মডেল সেটাও নন আয়নিক সারফ্যাক্টেন্টের জন্য আর আয়নিক সারফ্যাক্টেন্টের জন্য। দেখো কোনো অসুবিধা থাকলে বলো। ওয়ান ইজ টু ওয়ান ইলেকট্রোলাইট হলে কি এম ইকুয়াল টু এন হবে না? 1:1 ইলেকট্রোলাইটের জন্য বলো। ওয়ান ইলেকট্রোলাইট হলে এম ইকুয়াল টু এন হবে না? না মানে সেক্ষেত্রে তো সে হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে তোমার, না মানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে দেখো, এইখানে একটা জিনিসটা ব্যাপারটা কিরকম, যে এই যে এই যে আমি এইটা একটু ব্যাপার আছে, যে এইখানে যেটা এই যে এম আর এন আমি যে ইউজ করেছি, এম আর এনটা ইউজ করেছি কিরকম ভাবে, যে ধরো মানে যেটা কথা হচ্ছে যে এই যে এইটা প্লাস এইটা, এই যেটা লেখা হয়েছে এইটা কি অনেক সময় জানো তো, যে যদি সে কম্পাউন্ড ফর্মে থাকে, কম্পাউন্ড ফর্মে থাকলে হচ্ছে তোমার অবশ্যই এম ইকুয়াল টু এন হবে, কিন্তু কি হয় সলিউশনে যখন তুমি দিচ্ছ তখন তারা তো সেপারেট হয়ে যাচ্ছে, মানে যে ধরো বেঞ্জয়িক অ্যাসিডের যে সোডিয়াম সল্টটা বা কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্টটা সে সেপারেট হয়ে গেল। এবার তখন অনেক সময় কি হয় যে একটা ধরো অ্যানায়নকে স্টেবিলাইজ করার জন্য তোমার মোর দ্যান ওয়ান ক্যাটায়ন তোমার লেগে যেতে পারে। মানে ব্যাপারটা কি হচ্ছে যে অনেক সময় কি হয়, একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হয়, তো এই যে আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে, যেটা তোমার দেবে কলয়েড টলয়েডের স্টেবিলিটি বা ইত্যাদির ক্ষেত্রে আমি যখন আলোচনা করি আর কি, ধরো আমি কথা কথা বলছি সিলভার আয়োডাইড, সেখান থেকে তুমি একটা কলয়েড তৈরি করছো। এবারে এজি প্লাস সে বেসিক্যালি একটা কলয়েড তৈরি করলে, এবার তাকে যখন ব্যালেন্স করছো তখন কিন্তু একটা স্পিয়ারের মতো তৈরি হচ্ছে, তার একটা ফার্স্ট লেয়ার থাকবে, একটা সেকেন্ড লেয়ার থাকবে, মানে ডাবল লেয়ারের যে কনসেপ্টটা আর কি, তখন ডাবল লেয়ার থাকবে, তখন নন নেসেসারিলি যে একটাকে স্টেবিলাইজ করতে তখন একটাই লাগবে। সেটা যদি ডিরেক্টলি বন্ডেড অবস্থায় থাকতো তাহলে একটাকে স্টেবিলাইজ করতে একটা লাগতো, আর যদি ডিরেক্টলি বন্ডেড অবস্থায় না থাকে তাহলে কিন্তু একটাকে স্টেবিলাইজ করতে একটা তোমার লাগবে না, হ্যাঁ, হয়তো তার থেকে বেশি লাগতে পারে, ঠিক আছে। সেই জন্য এখানে এম আর এন তারা কখনো সমান বলা হচ্ছে না, ঠিক আছে, এটা যে বুঝতে হবে তোমাকে, তোমাকে চার্জটা সমান, এই যে 1:1 ইলেকট্রোলাইট মানে হচ্ছে এইখানে একটা পজিটিভ চার্জ থাকলে এখানে একটা নেগেটিভ চার্জ, বা এখানে একটা নেগেটিভ চার্জ হলে এখানে পজিটিভ চার্জ। এবারে একটা সারফ্যাক্ট্যান্টকে তোমার ব্যালেন্স করতে, মানে তাকে মানে ব্যালেন্স করতে ইন দ্য সেন্স যে একটা সারফ্যাক্ট্যান্টকে তোমার বেসিক্যালি তোমার ওই মানে ঘিরে রাখতে আর কি, ঘিরে রাখার জন্য একটাই যে অ্যানায়ন লাগবে, দিস ইজ নট নেসেসারিলি ট্রু। এটা তুমি জাস্ট কলয়েডটাকে একটু মাথায় করে রাখো, যে কলয়েডের ক্ষেত্রে, তো আমি জাস্ট এক্সাম্পল বলছি যে তোমাদের একটুখানি রিভাইজ করো, সেটা হচ্ছে যে ধরো একটা কলয়েড তোমার অ্যানায়নিক, একটা কলয়েড পার্টিকেল, সে তার অ্যাবজর্পশন প্রপার্টির জন্য হচ্ছে সে অ্যাজ এ হল হচ্ছে অ্যানায়নিক।
আর এবারে তুমি কি করছো, একটা সল্ট অ্যাড করে তাকে ফ্লোকুলেট করার চেষ্টা করছো। এবার তুমি জানো যে হার্ডি শুলস রুল তোমায় কি বলে। হার্ডি শুলস রুল তোমায় বলে যেটা, সেটা হচ্ছে যে কলয়েডটা যে চার্জে তার কাউন্টার আয়নগুলোই তাকে বেসিক্যালি স্টেবিলিটি দিতে পারে বা ফ্লোকুলেট করার জন্য রেসপন্সিবল হয়। তাহলে এবারে দেখো, জাস্ট আমি যদি ধরে নিই যে কলয়েডটা নেগেটিভলি চার্জ, তাহলে আমি পজিটিভ চার্জের আয়নগুলো দিচ্ছি। ধরো আমি Na+ দিলাম, Ca2+ দিলাম, অ্যালুমিনিয়াম 3+ দিলাম, থোরিয়াম 4+ দিলাম। তাহলে যখন আমি দিচ্ছি, তাহলে যদি এই এই যে এখানে কি হচ্ছে, ওটা হচ্ছে কাউন্টার আয়ন বেসিক্যালি। মানে একটা কলয়েড পার্টিকেলের জন্য Na+ হচ্ছে কাউন্টার আয়ন, বা ক্যালসিয়াম 2+ কাউন্টার আয়ন, বা তোমার অ্যালুমিনিয়াম 3+ কাউন্টার আয়ন। এবারে দেখো, তাকে তোমার নিউট্রাল করে ফ্লোকুলেট করার জন্য তাহলে তো এমন হওয়া উচিত ছিল যে Na+ যত লাগবে, ক্যালসিয়াম 2+ জাস্ট তার অর্ধেক লাগবে, অ্যালুমিনিয়াম 3+ জাস্ট তার 1/3 লাগবে। অর্থাৎ কতখানি পরিমাণ কাউন্টার আয়ন লাগবে, সেই যে রেশিওটা, সেই রেশিওটা নিশ্চয়ই 3:2:1 হতে পারতো। কিন্তু তোমার এক্সাম্পল কি বলে, না সেটা হয় না, মানে 1:2:3 সেটা তো হয় না। তার বদলে তোমার সেই 1:10 700 কত এরকম এরকম একটা রেশিও হয়। তার মানে বোঝাই যাচ্ছে যে ওটা ওই ডিরেক্টলি জাস্ট লিঙ্ক করছে সেরকম না, একটা ডাবল লেয়ার তৈরি হচ্ছে। সেই ডাবল লেয়ারটা তোমার বেসিক্যালি হচ্ছে তাকে নিউট্রাল করার চেষ্টা করছে। সেই জন্য এখানে এই এন আর এম তারা সমান, সেটা আমি বলে দিতে পারছি না। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে আমি যদি এইখানে যদি একটা চার্জ লিখতাম, ধর এটা জেড, এটা হচ্ছে জেড এস, এটা জেড আই, 1:1 ইলেকট্রন লাইট, মানে জেড এস ইকুয়াল টু জেড আই। আমি এইটুকু জাস্ট ধরে নিয়েছি। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা তোমার একটা মানে আয়নিক সারফ্যাক্টেন্ট, তার জন্য সিউডো ফেজ মডেল বা ফেজ সেপারেশন মডেলটাকে কাজে লাগালাম। কাজে লাগিয়ে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড গ্রিসপ এনার্জিটাকে ক্যালকুলেট করে ফেললাম পার মনোমার করে, তার একটা এক্সপ্রেশন তোমার বেরিয়ে গেল। আচ্ছা, এবারে যেটা, যে এই যে m/n এর কথা হচ্ছে, এই m/nটা আমাকে এবারে বের করতে হবে। মানে এই যে যেটা বলছো যে 1:1 ইলেকট্রোলাইটের জন্য m/n নন নেসেসারিলি 1, হ্যাঁ, সেটা নির্ভর করে কেস টু কেস। তাই m/nটা সেটাকে জাস্ট তুমি বলতে পারো যে মানে ওই কাউন্টার বাইন্ডিং বা মানে মানে যাকে পার পার সারফ্যাক্টর বা পার মনোমার কতগুলো তোমার বেশি, একটা 1:1 ইলেকট্রোলাইটের জন্য কতগুলো কাউন্টার আয়ন লাগছে আর কি, সেই যে সংখ্যাটা, সেটাকে কাউন্টার আয়ন বাইন্ডিং বলে। সেই কাউন্টার আয়ন বাইন্ডিং এটা আমাকে জাস্ট বের করতে হবে। তার মানে নেক্সট আমি যে কাজটাকে করব, যে কাউন্টার আয়ন বাইন্ডিং, হ্যাঁ, মানে অর্থাৎ আমি যেটা চাইছি যে m/n এই রেশিওটা আমি জাস্ট এক্সপেরিমেন্টালি বের করতে চাইছি, তাই তো? তাহলে জাস্ট আমাকে যে কাজটাকে করতে হবে, যে উই হ্যাভ টু ডিটারমাইন m/n এক্সপেরিমেন্টাল। এটা আমি কেমন করে বের করব? আচ্ছা দেখো, তার জন্য আমি যে ইকুইলিব্রিয়ামটা যে আগে শুরু করেছিলাম, সেই ইকুইলিব্রিয়ামটা আবার লিখছি। এন এস একটা প্লাস মাইনাস লিখছি, কিন্তু প্লাস মাইনাসটা যা সিম্পলি কোনো মানে নেই। মানে এখানে এখানে অ্যাকচুয়াল চার্জ কতটা সেটা লেখাই হচ্ছে না এইটা। তার সাথে হচ্ছে এম আই মাইনাস প্লাস, সেই ইকুইলিব্রিয়েট করছে করে তোমার মাইসেলটা তৈরি করছে, যার চার্জটা হচ্ছে এন এম এর ডিফারেন্স কিছু একটা হবে। আচ্ছা, এবারে এই রিয়াকশনের জন্য তুমি যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লেখো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে তুমি কে এম বলি, এইটা, সেটা কি হবে? সেটা বেসিক্যালি অ্যাক্টিভ মাস ফর এম ডিভাইডেড বাই অ্যাক্টিভ মাস ফর এস কিন্তু অ্যাক্টিভ মাস ফর আই। এই মাথায় চার্জ ফার্জগুলো আর দিচ্ছি না, দেখতে খারাপ লাগবে বলে আমি লিখছি না। এবারে এই অ্যাক্টিভ মাস এর যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তোমার এখানে মাথায় এন দিয়ে দিতে হবে, আর এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট মাথায় একটা এম দিয়ে দিতে হবে, এইটা ঠিক আছে। এবারে দেখো যে আমি এখানে অ্যাক্টিভিটির টার্মসে পুরো জিনিসটাকে লিখেছি। এবার হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, কেউ মানে লিভ করছে বা জয়েন করছে, জন্য আওয়াজ হচ্ছে।
আচ্ছা দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি এরকম ভাবে লিখলাম। আর এবার একটা জিনিস তুমি খেয়াল করে রাখো, এর আগে যদিও আমি আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন ধরে নিয়ে অ্যাক্টিভ মাসগুলো কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতাম, কিন্তু পার্টিকুলারলি আয়নিক সারফ্যাক্ট্যান্ট যখন হবে, তার মানে মিডিয়ামে তো বেসিক্যালি চার্জ আছে, তার চার্জ থাকলে তুমি জানো যে সেটা অনেক বেশি ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি। তাহলে আমাকে এক্সপেক্ট করতে হবে যে এই সলিউশনটা অ্যাকচুয়ালি অনেকটা ডেভিয়েটেড হয়ে গেছে ফ্রম আইডিয়ালিটি। তাহলে অনেকটা ডেভিয়েটেড যদি হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি, তাহলে তুমি জানো যে যে যখন একটা নন আইডিয়াল সলিউশন হয়, তখন আইগেন স্পিসিসের যে অ্যাক্টিভিটিটা সেটা হচ্ছে আইগেন স্পিসিসের কনসেন্ট্রেশন বাই C0 ইনটু তার অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট এইরকম ভাবে লিখতে হয়। মানে এইটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি হয়, তোমরা হয়তো অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন ইনটু অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট এইরকম ভাবে লেখো, কিন্তু এইটা কিন্তু ইউনিটলেস। এটা ইউনিটলেস করার জন্য হচ্ছে তোমাকে একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন দিয়ে এটাকে ভাগ করতে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি অফ দ্য ith স্পিসিস বা ith কম্পোনেন্ট। এই গামা আইটা বলা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ দ্য ith কম্পোনেন্ট এইটা। আচ্ছা এবারে সিআইটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ দ্য ith কম্পোনেন্ট। এবারে এর ইউনিটটা ধরে নাও, ইউজুয়ালি ধরো মোল পার লিটারে। তাহলে C0টা হয়ে যাবে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে 1 মোল পার লিটার, যাতে করে এই কনসেন্ট্রেশনের ইউনিট আর C0 এর ইউনিট জাস্ট আমার কেটে চলে যায়। তাহলে এই হচ্ছে গল্পটা। আচ্ছা এবারে তাহলে এই যে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখেছো কে এমটা, তাহলে সেইটা যে অ্যাক্টিভ মাস ফর এম বাই হচ্ছে অ্যাক্টিভ মাস ফর এস টু দি পাওয়ার এন, অ্যাক্টিভ মাস টু দি পাওয়ার আই, অ্যাক্টিভ মাস অফ কাউন্টার আয়ন টু দি পাওয়ার এম, এইকে তুমি লিখে রাখলে। তাহলে এইটাকে তুমি কিভাবে লিখছো দেখো, বেসিক্যালি এটাকে তুমি লিখতে পারছো কনসেন্ট্রেশন অফ এম ডিভাইডেড বাই C0 ইন্টু অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ এম। এইটা থাকছে কনসেন্ট্রেশন অফ সারফ্যাক্ট্যান্ট বাই স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, তার সঙ্গে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট ফর এস পুরোটার পাওয়ার হচ্ছে তোমার এন, আর এইটা হচ্ছে কনসেন্ট্রেশন ফর কাউন্টার আয়ন, তাকে তুমি ভাগ করছো স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন দিয়ে ইন্টু অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ দ্য কাউন্টার আয়ন হোল টু দি পাওয়ার এম। আমি এরকম ভাবে লিখলাম। আচ্ছা এবারে নিউমেরিক্যালি যদি তুমি দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, C0 তার নিউমেরিক্যাল ভ্যালু তো 1, সেখানে C0টার এখানে আমি বয়ে বেড়াচ্ছি না। তুমি চাইলে বয়ে বেড়াতেই পারো, কিন্তু দরকার নেই। মানে C0 আমি মানে যেহেতু C0 একটা নিউমেরিক্যাল ভ্যালুটা এই পার্টিকুলার কেসে 1, সেখানে C0টাকে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। এটা দাঁড়াচ্ছে তোমার এইখানে হচ্ছে এম এর কনসেন্ট্রেশন, এখানে এস এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন হচ্ছে, আই এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এম হচ্ছে, তার সাথে পড়ে থাকছে হচ্ছে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ এম, অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট ফর সারফ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার এন, অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট ফর আই টু দি পাওয়ার এন। এইরকম একটা এক্সপ্রেশন দেখো তুমি জাস্ট লিখে ফেলতে পারছো এটা। হ্যাঁ মানে এখানে মানে তুমি যদি C0টাকে মনে করো থ্রু আউট লিখে যাবে, তুমি লিখে যেতেই পারো। হ্যাঁ মানে সেটা অসুবিধা কিছু নেই। মানে আমি এইখানে মানে এটা করলে তোমার যেটা হবে আর কি, মানে উপরে একটা মানে একটা C0 হোল টু দি পাওয়ার এন প্লাস এম -1 এরকম একটা টার্ম তোমার অ্যাডিশন আসবে, আর কিছু। ঠিক আছে, এইটা মানে যদি তুমি C0টাকে রাখবে মনে করো, এখানে 1/C0 আছে, এখানে 1/C0 টু দি পাওয়ার এন, তাহলে এটা উপরে চলে গেল, C0 টু দি পাওয়ার এন প্লাস এম -1 এরকম একটা দাঁড়াবে। আচ্ছা এবার এক কাজ করি, এই যে পুরো জিনিসটা এইটা হচ্ছে যে যদি তোমার মানে একটা স্পেসিফিক সারফ্যাক্ট্যান্ট তুমি নাও, একটা স্পেসিফিক সারফ্যাক্ট্যান্ট, এবং তার যে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন যখন হচ্ছে, তার কনসেন্ট্রেশন অটোমেটিক্যালি ফিক্সড হয়ে গেছে বলে এই পুরো জিনিসটা কিন্তু একটা কনস্ট্যান্টের মতো বিহেভ করবে, এটা মাথায় রাখবে। এই যে পুরো জিনিসটা সেটা একটা কনস্ট্যান্টের মতো, কারণ এই যে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টগুলো হচ্ছে কি কি স্পিসিস ইনভলভ আছে। অর্থাৎ আমি ধর একটা পার্টিকুলার সারফ্যাক্ট্যান্ট নিচ্ছি, পার্টিকুলার মাইসেলি অবশ্যই তৈরি করবে। তাহলে মানে স্পেসিফিক্যালি তুমি কোন সারফ্যাক্ট্যান্ট নিচ্ছ, কোন কাউন্টার আয়ন নিচ্ছ, কোন মাইসেলি দিচ্ছ,
সেটা তোমার কাছে আছে, এবং তার অ্যাট ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন তাদের করসপন্ডিং কনসেন্ট্রেশন, তাদের যে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টগুলো, সেই কোফিশিয়েন্টগুলো তোমার ফিক্সড হয়ে গেছে। আর ইউ তো কনস্ট্যান্ট বটেই আর কি। তাহলে এই যে পুরো জিনিসটা, সেটা একটা কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে তোমার একটা বিহেভস অ্যাজ এ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার সারফ্যাক্টর। ঠিক আছে, তাহলে বিহেভ অ্যাজ এ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার সারফ্যাক্টর অ্যাট ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। এটা আচ্ছা, এইটাকে আমি এক কাজ করছি, এই এম যেমন আছে রাখলাম, এইটা টু দি পাওয়ার এন লিখলাম, আই টু দি পাওয়ার এম লিখলাম। এইটাকে না জাস্ট সিম্পলি এই কনস্ট্যান্ট 1/r হিসেবে লিখছি, যাতে করে আরটাকে ডান দিকে, এই বাঁ দিকে আমি, মানে 1/rটা এই দিকে যখন গুণ হবে জাস্ট আর হিসেবে গুণ হবে। তাহলে এইটা হয়ে গেল, এইটা ডিভাইডেড বাই হচ্ছে তোমার এস টু দি পাওয়ার এন ইন্টু আই টু দি পাওয়ার এম। আচ্ছা, এই আরটা আমার পরে কাজে লাগবে, তুমি খেয়াল রাখবে। জাস্ট মানে 1/rটা হচ্ছে পুরো কোয়ান্টিটিটা, তো সেখান থেকে আরটা কি তুমি এখান থেকে কিন্তু বুঝে যেতে পারবে। আমি একটু ছোট করে জাস্ট লিখে রাখলাম আর, ঠিক আছে। তাহলে কে এম ইন্টু আর, সেটা হচ্ছে এই জিনিসটা দাঁড়িয়ে গেল। আর এবার আমি যদি লগ নিয়ে নিই, লগ কে এম ইন্টু আর, এটা কত দাঁড়াচ্ছে? লগ অফ এম এর কনসেন্ট্রেশন মাইনাস এন লগ অফ এস এর কনসেন্ট্রেশন মাইনাস এম লগ অফ আই এর কনসেন্ট্রেশন। মানে আমি এই এক্সপ্রেশনটা পেয়েছি, উভয় পক্ষে আমি লগ নিচ্ছি। তাহলে লগ কে এম আর ইকুয়াল টু লগ এম মাইনাস এন লগ এস মাইনাস এম লগ আই। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যে যখন তোমার ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে, মানে আমি ধরে নিচ্ছি যে শুরুতে, মানে এই যে ইকুইলিব্রিয়ামটা আমি কনসিডার করছি, যে শুরুতে সারফ্যাক্ট্যান্ট তার কনসেন্ট্রেশন ছিল S0, আর কাউন্টার আয়ন যেটা তার কনসেন্ট্রেশন ছিল I0। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে? তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট S0 and I0 are the initial concentration of surfactant and counter ion respectively. তাহলে then at equilibrium সারফ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমি কি লিখবো? ধরে নাও তোমার জাস্ট এক্স ফ্র্যাকশন রিয়াক্ট করে ফেলেছে, তাহলে এইটা হবে। তাহলে অ্যাজিউমিং এক্স ফ্র্যাকশন অফ সারফ্যাক্ট্যান্ট হ্যাজ ফর্মড মাইসেলি। তাহলে এক্স ফ্র্যাকশন অফ সারফ্যাক্ট্যান্ট যদি মাইসেলি তৈরি করে ফেলে, তাহলে ইকুইলিব্রিয়ামে ফ্রি সারফ্যাক্ট্যান্টে তার কনসেন্ট্রেশন কত হবে? এইটা। আর ইকুইলিব্রিয়ামে ফ্রি যে মানে কাউন্টার আয়ন, তার কনসেন্ট্রেশন কত হবে? কনসেন্ট্রেশনটা হবে, দেখো যে একটা, মানে আমি যেভাবে ব্যালেন্স করে লিখেছি, একটা মানে এনটা সারফ্যাক্ট্যান্টকে ব্যালেন্স করতে এমটা কাউন্টার আয়ন লাগছে। তাহলে একটা সারফ্যাক্ট্যান্টকে ব্যালেন্স করতে তোমার এম বাই এনটা কাউন্টার আয়ন লেগে যাচ্ছে। তাহলে এক্সটাকে ব্যালেন্স করতে কতটা লাগবে? না এক্স ইন্টু এম বাই এনটা। তাহলে পড়ে থাকবে কত? 1 মাইনাস এক্স ইন্টু এম বাই এন ইন্টু I0টা। মানে এখানে যদি এক্স ফ্র্যাকশন সারফ্যাক্ট্যান্ট সে বেসিক্যালি মাইসেলি তৈরি করে ফেলে, তাহলে এবারে কথাটা হচ্ছে যে এই এক্সটা সারফ্যাক্ট্যান্ট তাকে বেসিক্যালি ব্যালেন্স করতে তোমার কতগুলো কাউন্টার আয়ন লাগবে? কারণ একটা সারফ্যাক্ট্যান্টকে ব্যালেন্স করতে তোমার কাউন্টার আয়ন লাগে হচ্ছে এম বাই এনটা। হ্যাঁ, মানে এনটা সারফ্যাক্ট্যান্টকে ব্যালেন্স করতে যদি এমটা কাউন্টার আয়ন লাগে, তাহলে একটার জন্য লাগে এম বাই এনটা, তাহলে এক্সটার জন্য লাগে এক্স ইন্টু এম বাই এনটা। তাহলে বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে কাউন্টার আয়নের কনসেন্ট্রেশনটা পড়ে রইল কত? 1 মাইনাস এক্স ইন্টু এম বাই এন ইন্টু I0। এইটা ঠিক আছে। তাহলে এবারে দেখো, এই যে আগের এক্সপ্রেশনটা লিখেছিলে তুমি, এই যে ইকুয়েশনটা লিখেছিলে, লগ কে এম আর ইকুয়াল টু লগ এম মাইনাস এন লগ এস মাইনাস এম লগ আই। এখানে তুমি জাস্ট এই
এস বা আই তাদের কনসেন্ট্রেশনগুলো এইভাবে বসাতে পারবে। আচ্ছা, এম এর কনসেন্ট্রেশনটা তুমি অবশ্যই এখানে লিখে ফেলতে পারো, যে এখানে যেটা মাইসেলি যেটা তার যে কনসেন্ট্রেশনটা সেটা কতটা হবে না, খুব অবভিয়াসলি এক্স বাই এন। আমার তো বেসিক্যালি এক্সটা সারফ্যাক্টর মলিকুল, যদি তোমার এক্সটা সারফ্যাক্টর মলিকুল যদি তোমার মাইসেলি তৈরি করতে ফেলে, এবার একটা মাইসেলিতে তোমার বেসিক্যালি যদি তোমার যেটাকে বলা হয় নাম্বার, তোমার ওই যে কি বলে ওটাকে, কি নাম্বার বললাম একটু আগে, এগ্রিগেশন নাম্বার। এগ্রিগেশন নাম্বার যদি এন হয়, তাহলে আমি বললাম এগ্রিগেশন নাম্বার হচ্ছে 50। তার মানে কি, তাহলে মানে সারফ্যাক্টর মলিকুল যদি 50টা ডিসঅ্যাপিয়ার করে যায়, তাহলে সেখান থেকে একটা মাইসেলি তৈরি হবে। তাহলে এখানে যদি এক্সটা সারফ্যাক্টর মলিকুল ডিসঅ্যাপিয়ার করে যায়, তাহলে সেইখান থেকে তোমার অ্যাকচুয়ালি যে তৈরি হবে, তোমার মাইসেলি তৈরি হবে, তার সংখ্যাটা কত হবে, এক্স বাই এন ইন্টু এস জিরো। এটা ঠিক আছে। তাহলে এবারে এই যে ডেটাগুলো এস, আই এবং এম, এইটা আমি জাস্ট এই এক্সপ্রেশনে বসাচ্ছি। তাহলে নাও দাঁড়াচ্ছে না লগ কে এম ইন্টু আর, এইটা ইকুয়াল টু, দেখো প্রথমটা আছে হচ্ছে লগ এম অর্থাৎ লগ এক্স বাই এন ইন্টু এস জিরো মাইনাস এন লগ এস মাইনাস এন লগ এসটা হচ্ছে 1 মাইনাস এক্স এস জিরো মাইনাস এম লগ আই মাইনাস এম লগ আই, মানে হচ্ছে 1 মাইনাস এক্স এম বাই এন ইন্টু আই জিরো। এইটা আমি এরকম ভাবে লিখলাম। এবারে দেখো আমি এক কাজ করছি, যে এই এ থেকে সব জায়গা থেকে একটা এন ভাগ করে দিচ্ছি, মানে এন ভাগ করে মালিকে লিখলাম লগ কে এম ইন্টু আর, এটা 1 বাই এন করে নিয়েছি। তাহলে এইখানে এন ছিল না, মানে একটা 1 বাই এন এলো, লগ এক্স বাই এন ইন্টু এস জিরো, এইটা মাইনাস, দেখো এইখান থেকে তোমার এনটা বেসিক্যালি ওখানে চলে গেছে, এনটা যদি চলে যায় তাহলে এখানে পড়ে থাকবে কত, লগ 1 মাইনাস এক্স এস জিরো, আর এইখান থেকে একটা এন দিয়ে ভাগ করে দিচ্ছ, মানে একটা মাইনাস এম বাই এন হয়ে গেল, লগ এটা পড়ে থাকছে কত, 1 মাইনাস এক্স এম বাই এন ইন্টু আই জিরো। এইটা এটা হলো। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার মানে এমনিতে যখন ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন হচ্ছে, তখন মানে এরকম হয় যে তোমার মানে কি বলবো, মানে জেনারেলি যেটা দেখতে পাওয়া যায়, জেনারেলি যেটা দেখতে পাওয়া যায় যে অ্যাকচুয়ালি সলিউশনের যে কনসেন্ট্রেশন হয় তার মাত্র একটা ছোট্ট ফ্র্যাকশন সে বেসিক্যালি মাইসেলি তৈরি করে। মানে আমি এটা অ্যাজিউম করে নিচ্ছি, মানে যেটা হচ্ছে যে মাইসেলাইজেশন যখন হচ্ছে, যে তোমার যত মনোমার আছে তার যে সামান্য একটা ফ্র্যাকশন ধরে না তোমার মাইসেলি তৈরি করছে, সেটাকে তুমি অ্যাজিউম করে নাও। তাহলে যে তাহলে অ্যাজিউম করছি কি, অ্যাজিউম দ্যাট only a few fraction, few na, only a small fraction of surfactant molecule undergoes micellization at the starting point of CMC, but at the starting point na, মানে at CMC, মানে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন থাকে, যে মুহূর্তে তোমার মাইসেলাইজেশন স্টার্ট হয়ে গেল তখন যে কনসেন্ট্রেশনটা, সেটা তুমি ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বলছি। তো তাহলে অ্যাজিউম করছি যে অনলি আ স্মল ফ্র্যাকশন অফ সারফ্যাক্টর মলিকুল আন্ডারগোজ মাইসেলাইজেশন অ্যাট সিএমসি। তখন আমি যেটা করব, দেন এক্সটা সেটাও টেন্স টু জিরো, আর এক্স ইন্টু এম বাই এন সেটাও তোমার টেন্স টু জিরো। এইটা আমি জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, এটা কিন্তু একটা অ্যাজামশন।
যে এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু এম বাই এন সেটাও তোমার নেগলেক্টেড হয়ে যাচ্ছে বা টেন্স টু জিরো হচ্ছে। কারণটাকে যে যখন তোমার ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন তুমি দেখছো আর কি, তখন জাস্ট অনেক সারফ্যাক্টর মলিকুল তার মধ্যে যখন মাইসেলাইজেশন স্টার্টটা হচ্ছে অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা যখন অ্যাটেন্ড করছে শুরুতে, তখন সামান্য ফ্র্যাকশন অফ দ্য সারফ্যাক্টর মলিকুল সে বেসিক্যালি তোমার মাইসেলি তৈরি করেছে। তা যদি হয় তাহলে তুমি এক্স বাই এক্সটা টেন্স টু জিরো আর এক্স ইন্টু এম বাই এনটা তুমি যদি টেন্স টু জিরো করো, তাহলে এইখান থেকে এই এক্সটা সেটা তোমার জিরো হয়ে যাবে, আর এইখান থেকে এই যে পার্টটা এই পার্টটা তোমার জিরো হয়ে যাবে। তাহলে জিরো হয়ে গেলে তোমার কি দাঁড়াচ্ছে, হচ্ছে ওয়ান বাই এন লগ কে এম ইন্টু আর, ওয়ান বাই এন লগ কে এম ইন্টু আর, এইটা সেইটা হয়ে যাচ্ছে ওয়ান বাই এন লগ এক্স বাই এন ইন্টু এক্স জিরো থাকছে, ওয়ান বাই এন লগ এক্স বাই এন ইন্টু এক্স জিরো এটা থাকছে। আচ্ছা, আর তোমার ওয়ান বাই এক্স এর এক্সটাকে বাদ দিয়ে দিলে তাহলে মাইনাস লগ এক্স জিরো মাইনাস লগ এক্স জিরো হলো, আর এখানে হচ্ছে মাইনাস এম বাই এন লগ আই জিরো মাইনাস এম বাই এন লগ আই, এটা কাজ তোমার হলো। ঠিক আছে, আচ্ছা এবারে আমি কি করছি এই এই এখান থেকে এইটাকে জাস্ট মানে লগ আই জিরোটাকে জাস্ট আমি রেখে দিয়ে বাকিগুলো জাস্ট একদিকে নিয়ে চলে আসার চেষ্টা করি। তোমার যেটা করছি সেটা হচ্ছে যে এস জিরো দু জায়গায় আছে, এইখানে একটা এস জিরো আছে, এখানে একটা এস জিরো আছে। তো এই দুটোকে একসাথে করলে দেখো কি হচ্ছে না, লগ এস জিরো এইটা আমি এইগুলোকে সব বাঁ দিকে নিয়ে চলে আসছে, মাইনাস ওয়ান বাই এন লগ সেকেন্ড ওয়ান বাই এনটাকে একসাথে এক সেকেন্ড এটা সিম্পলিফাই করতে হবে একটুখানি। আচ্ছা, ওয়ান বাই এন হচ্ছে তোমার দু জায়গাতেই আছে, ওয়ান বাই এন এখানে আছে, ওয়ান বাই এখানেও আছে। তাহলে আমি এক কাজ করি যে ওয়ান বাই এনটাকে কমন নিয়ে নিই, লগ তাহলে এইটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস হয়ে গেলে ওটা নিচে চলে যাচ্ছে কে এম বাই আর, এইটা নিচে হচ্ছে তোমার এক্স ইন্টু এস জিরো হবে, আর উপরে তোমার এন চলে গেল। মানে এইটা যদি বাঁদিকে নিয়ে চলে আসে ওয়ান বাই এনটা কমন চলে গেছে, তো এবারে লগ মানে লগ এক্স মাইনাস লগ ওয়াই এর ফর্মুলা, তাহলে এইটা তোমার উপরে থাকছে কে এম আর, আর এইটা তোমার নিচে চলে গেলে হচ্ছে এক্স এস জিরো, উপরে তোমার এনটা চলে গেল এইটা, এটা হচ্ছে মাইনাস লগ এস জিরো থাকছে মাইনাস এম বাই এন লগ আই জিরোটা থাকছে এইটা। আচ্ছা এবারে এইটাকে তুমি এদিকে পাঠিয়ে দাও, লগ এস জিরো মাইনাস ওয়ান বাই এন লগ কে এম আর এন ডিভাইডেড বাই এক্স ইন্টু এস জিরো ইকুয়াল টু মাইনাস এম বাই এন লগ আই জিরো এটা। আচ্ছা এইটাকে তুমি এবারে লিখছো লগ এস জিরো মাইনাস ওয়ান বাই এন লগ কে এম আর এন বাই এক্স, এই পর্যন্ত লিখছি এক্স এইটা, আর এইটাকে তুমি মাইনাসের মধ্যে প্লাস করে দাও ওয়ান বাই এন লগ এস জিরো করে দাও, মানে আমি এই যে লগের ভেতরে এস জিরোটাকে আমি আলাদা জাস্ট করে নিচ্ছি এটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে মাইনাস এম বাই এন লগ আই জিরো এটা। তাহলে এবারে এইটার এইটা এই দুটো মিলে তুমি এক কাজ করো, এইটা 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 প্লাস ছিল, এটা প্লাস ছিল, এটা তো প্লাস তাই না, এটা প্লাস, এইটা প্লাস, তাহলে এইটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস।
মানে আমি তো শুধু এইটাকে এদিকে নিয়ে চলে গিয়েছিলাম, তাহলে এটা যেমন প্লাস ছিল প্লাসই ছিল। তো এবারে দেখো এইটা কি হচ্ছে 1 মাইনাস 1/n লগ S0 হলো এই পার্টটা, এইটা এটা ইকুয়াল টু, এটা ডান দিকে চলে গেলে -1/n লগ km r n ডিভাইডেড বাই x, এইটা -m/n লগ I0 এটা হলো। আচ্ছা এবারে এইটাকে তুমি এক কাজ করো, এটা মাইনাস টাইপের দেখতে আছে, এটাকে প্লাস করে দেওয়ার জন্য তুমি 1/n করে লগ এক্সটাকে উপরে করে দাও, করে দিয়ে হচ্ছে এটাকে km r n এরকম ভাবে লেখো, এটা মাইনাস m/n লগ I0 আমি এরকম ভাবে লিখছি আর কি। তাহলে এইটা এখন পর্যন্ত এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে, আমি এরকম একটা ইকুয়েশন পেয়েছি। আচ্ছা এবারে যদি 1:1 ইলেকট্রোলাইট হয়, ফর 1:1 ইলেকট্রোলাইট, হ্যাঁ 1:1 ইলেকট্রোলাইট যদি হয়, তাহলে ওই যে ইকুইলিব্রিয়ামে তোমার যে এর কনসেন্ট্রেশনটা, মানে ইনিশিয়ালি যে সারফ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন, সেটাই তোমার বেসিক্যালি ক্রিটিক্যাল মাইসেরি কনসেন্ট্রেশন। মানে যেটা হচ্ছে যে যখন ইকুইলিব্রিয়াম তোমার অ্যাটেন্ড করছে, জাস্ট যখন প্রথম মাইসেরিটা তৈরি হলো আর কি, তখন যে সারফ্যাক্টেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেটাই বেসিক্যালি তোমার সিএমসি এইটা। তা যদি হয় তাহলে তুমি সেখান থেকে কি লিখতে পারছো, যে এই এক্সপ্রেশনে 1 - 1/n লগ ক্রিটিক্যাল মাইসেরি কনসেন্ট্রেশন, সেটা হয়ে যাচ্ছে তোমার 1/n লগ x বাই km r into n মাইনাস m/n লগ I0 এইটা। আচ্ছা এবারে যদি এমন হয় যে এগ্রিগেশন নাম্বারটা যথেষ্ট বেশি, মানে এমনি এগ্রিগেশন নাম্বার 40 থেকে 100 এরকম একটা ধরে নেওয়া হয়, তাহলে যেহেতু এনটা মোটামুটি 1-এর থেকে অনেক বেশি, এটা ইমপ্লাই করবো 1/n টা টেন্ডস টু 0, তখন এই 1/n এর জায়গায় ওটা তুমি জাস্ট 0 বসিয়ে দাও, তাহলে 0 বসিয়ে দিয়ে কি দাঁড়াচ্ছে না লগ সিএমসি এইটা, সেটা হয়ে যাচ্ছে তোমার এটা কি করলাম না, এখানে একবারে লিখে দেওয়া যায়, যাক মানে আমি এখানে লিখেই দিচ্ছি 1/n log x by km rn এইটা মাইনাস m/n log I0। দেখো তাহলে আমি জাস্ট এরকম একটা ইকুয়েশন তোমার এনে দিলাম। দেখো তার জন্য বেশ কিছু অ্যাপ্রক্সিমেশন করতে হয়েছে, মানে এই ডেরিভেশনটা একটুখানি কমপ্লিকেটেড লাগতে পারে, কারণ এখানে অনেক অ্যাপ্রক্সিমেশন আছে আর কি। হ্যাঁ তাহলে সেই অ্যাপ্রক্সিমেশন করে কাজে লাগিয়ে তুমি এরকম একটা মানে স্ট্যান্ডার্ড ফর্ম তুমি এনে ফেললে। এই স্ট্যান্ডার্ড ফর্মটাকে আমি চাইছিলাম, এবারে খেয়াল করো, তুমি একটা প্লট করো, প্লটটা কিরকম, লগ অফ সিএমসি। আসলে তোমাদের এই প্র্যাকটিক্যাল গুলো এবছর তো তোমাদের এই যে পরীক্ষা হচ্ছে না বলে হচ্ছেই না, এই ক্রিটিক্যাল মাইসেরি কনসেন্ট্রেশন বের করার কিন্তু প্রচুর প্র্যাকটিক্যাল আছে। এই প্র্যাকটিক্যাল গুলো তোমার অনেক সময় সারফ্যাক্টেন্টের মেজারমেন্ট, সারফেস টেনশন মেজারমেন্ট করে প্র্যাকটিক্যাল গুলো হয়, কখনো কখনো কন্ডাক্টেন্স মেজারমেন্ট করে প্র্যাকটিক্যাল গুলো হয়। সেই জন্য তুমি চাইলে কিন্তু ক্রিটিক্যাল মাইসেরি কনসেন্ট্রেশন গুলো এক্সপেরিমেন্টালি বের করে নিতে পারো। আর এবারে তুমি যে এটাকে ইউজ করছো, মানে যে সারফ্যাক্টেন্ট মলিকিউলটাকে ইউজ করছো, সেখানে যে কাউন্টার আয়ন কতটা আছে, সেই কাউন্টার আয়নটা, ধরো আমি বলছি কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম সল্ট নিচ্ছ, তাহলে Na+ অ্যাকচুয়ালি কতগুলো আছে
সেটা কোয়ান্টিটেটিভ এস্টিমেশন করে বের করে নেওয়া যায়। তাহলে যেগুলি বের করতে পারি তাহলে আমি লগ সিএমসি ভার্সেস লগ I0 এই প্লটটাকে করতেই পারি। এই প্লটটাকে যদি তুমি করো তাহলে দেখো এই যে নেচারটা সেটা তুমি পরিষ্কার বুঝতে পারছো, একটা স্ট্রেট লাইন হচ্ছে, যে স্ট্রেট লাইনের ইন্টারসেপ্টটা এই পুরো জিনিসটা 1/n log x বাই am rn, এইটা আমার ইন্টারসেপ্টটা নিয়ে আমি ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড হচ্ছে স্লোপটাকে নিয়ে। স্লোপটা কত? স্লোপটা হচ্ছে -m/n। তাহলে এইখান থেকে আমাকে m/nটাকে বের করতে হতো, সেইটা বেসিক্যালি মাইনাস অফ স্লোপ হয়ে গেল। তাহলে যেটা নিয়ে আমি ইন্টারেস্টেড ছিলাম যে m/nটা আমি বের করতে পারবো, তাহলে m/nটাকে বের করতে গেলে তোমাকে লগ সিএমসি ভার্সেস লগ I0 প্লট করতে হবে, যার স্লোপের নেগেটিভটা হচ্ছে তোমার m/n হয়ে যাচ্ছে। তাহলে এমটা যেখানে মানে তাহলে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে যে মাইনাস স্লোপটা মানে এইটা হচ্ছে এমটা হচ্ছে তোমার নাম্বার অফ কাউন্টার আয়ন বাউন্ডেড, নিচে হচ্ছে এগ্রিগেশন নাম্বার। তাহলে এমটা হচ্ছে নাম্বার অফ কাউন্টার আয়ন বাউন্ডেড ডিভাইডেড বাই এনটা হচ্ছে এগ্রিগেশন নাম্বার। এগ্রিগেশন নাম্বার। তাহলে দেখো, তাহলে এক্সপেরিমেন্টালি এই m/n বা কাউন্টার আয়ন বাইন্ডিংটাকে বের করার জন্য তোমাকে যেটা করতে হবে লগ সিএমসি ভার্সেস লগ I0 প্লট করতে হবে, প্লট করে তার স্লোপটা পেতে হবে, স্লোপের নেগেটিভটা হয়ে যাবে m/n। এবার এই যে স্ট্রেট লাইন টাইপের ইকুয়েশনটাকে আনার জন্য আমাকে মাঝে কিছুটা ম্যানিপুলেশন ইত্যাদি করতে হয়েছে বা বিভিন্ন রকমের অ্যাপ্রক্সিমেশন অ্যাজাম্পশনগুলোকে ধরতে হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা একটুখানি তোমার ডেরিভেশনটা একটুখানি কমপ্লিকেটেড। স্টার্টিং পয়েন্টটা অ্যাজ ইউজুয়াল ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেএমটাকে লিখলে তুমি সেখান থেকে তুমি জাস্ট অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন ইন্টু অ্যাক্টিভিটি কোফিসিয়েন্টের ফর্মে লিখলে, তারপরে তুমি ওই পুরো জিনিসটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিয়ে তুমি লগ ডগ নিলে এই পর্যন্ত ঠিক ছিল। আর এবারে যেটা কথা হচ্ছে যে তোমার যখন এক্সপেরিমেন্টটা চলবে তখন কতখানি সারফ্যাক্টর মলিকিউল বাউন্ডেড আর কতখানি ফ্রি, কতটা কাউন্টার অন বাইন্ডেড, কতখানি ফ্রি, কতটা মাইসিন তৈরি, যেগুলো মাপা একটু অসুবিধে। সেই জন্য আমি সবটা কি হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য সারফ্যাক্টর, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য কাউন্টার আয়ন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সব কিছু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের টার্মস আমি জাস্ট লিখে ফেলছি। তো সেই লেখাটা পরে আমাকে জাস্ট যেটা করতে হচ্ছে এক্সটাকে খুব ছোট ধরে নিয়ে যেটা নেগলেক্ট করা সম্ভব আমি করে নিচ্ছি, আর তার সাথে হচ্ছে তোমার এনটা যথেষ্ট বড় ধরে নিয়ে যেখানে যে অ্যাপ্রক্সিমেশন করার আমি করে নিচ্ছি। তাহলে দুটো অ্যাজাম্পশন এখানে দরকার, এক্সটা হচ্ছে ছোট সেটা ধরে নেবে তুমি, আর এনটা হচ্ছে বড় সেটা তুমি ধরে নিচ্ছ। মানে মানে এটা এক্সপেরিমেন্টাল সিচুয়েশনে তাই হয়। মানে বেসিক্যালি তুমি 1 এর সঙ্গে 1/n এর তোমার কম্পারিজন হচ্ছে, তাহলে এন যদি তোমার অ্যারাউন্ড 100 কাছাকাছি হয় তাহলে 1 এর রেসপেক্টে 1/100 যেটা 0.01 সেটাকে তুমি চাইলে নেগলেক্ট করতে পারো যদি সিচুয়েশন অনেক সিম্পল তুমি করতে চাও আর কি, সেটা আমি করেছি। আর যেটা এক্সপেক্টেড যে তোমার দেখো যে মানে সারফ্যাক্টর মলিকুলের কনসেন্ট্রেশনটা যথেষ্ট বেশি হলে তবেই কিন্তু তোমার মাইসেলেটে তৈরি হয়। সেইখানে এই কতখানি পোর্শন অফ সারফ্যাক্টর অ্যাকচুয়ালি বাউন্ডেড হয়েছে টু ফর্ম দ্য মাইসেলি, সেই সংখ্যাটা হচ্ছে সারফ্যাক্টর মলিকুল ইনিশিয়ালি যা ছিল তার তুলনায় অনেক কম হবে, সেখানে এক্সটা বেশ ছোট হবে। এটা খুব লজিক্যাল। আর এক্সটাকে ছোট আর এনটাকে বড় ধরে নেবে, বড়টা ধরে নিয়ে তুমি এরকম একটা ইকুয়েশন পেয়ে গেলে, যে ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইন টাইপের প্লট দিচ্ছে, যদি লগ সিএমসি ভার্সেস লগ I0 তুমি প্লটটাকে করো। তার স্লোপটা এখানে ইম্পর্টেন্ট, ইন্টারসেপ্টটা কোনোভাবে ইম্পর্টেন্ট না। স্লোপের নেগেটিভ থেকে তুমি m/nটাকে পেয়ে যেতে পারছো। ঠিক আছে, দেখো যা বললাম কোনো অসুবিধা আছে কিনা বলেন। যা বলেছে এখন পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাসে ছিল। আর দুটো টার্ম তোমার উল্লেখ করা আছে, একটা মাইক্রো ইমালশন আর ম্যাক্রো ইমালশন। সেই দুটো টার্ম জাস্ট আমি একটুখানি বলে দিচ্ছি যে দেখো ইমালশনটা তোমাদের সিলেবাসে নেই সেই রকম ভাবে, তাই না? আগে ছিল কিনা, হ্যাঁ, সেই ইমালশনটা সেইটা হয়তো তোমার ওই মানে এটা সারফেস কেমিস্ট্রির মধ্যেই পড়ে। আসলে যখন তোমরা কলয়েডাল সিস্টেম নিয়ে কথাবার্তা বলতে, কলয়েড নিশ্চয়ই মনে আছে, সেটা গ্র্যাজুয়েশনে পড়েছিলে। এবার কলয়েডাল সিস্টেমে বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন হয়। তাহলে একটা মোড অফ ক্লাসিফিকেশন হচ্ছে যে যে দুটো স্পিসিস মানে একটা ডিসপার্স ফেস একটা ডিসপার্সিভ মিডিয়াম তাদেরকে মিশিয়ে তো তোমার কলয়েড তৈরি হচ্ছে।
তাহলে এবার ডিসপার্স ফেজ এবং ডিসপার্সিভ মিডিয়াম তাদের ফিজিক্যাল স্টেটটা কি তার উপরে নির্ভর করে হচ্ছে বিভিন্ন রকমের কলয়েডাল সিস্টেম হতে পারে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে লিকুইড ইন সলিড, একটা সলিড ইন লিকুইড, এই সল, এই জেল, হ্যাঁ, তারপরে হচ্ছে লিকুইড ইন লিকুইড, সেটা বেসিক্যালি ইমালশন। তাহলে সেইখান থেকে প্রথম ইমালশন টার্মটা আসে। এটা একটা বেসিক্যালি কলয়েডাল সিস্টেম যেখানে তোমার বেসিক্যালি ডিসপার্স ফেজটাও লিকুইড আর ডিসপার্সিভ মিডিয়ামটাও হচ্ছে লিকুইড। তাহলে ইমালশন যদি তুমি ডিফাইন করো, ডেফিনেশনটা কি না, ইট ইজ এ কলয়েডাল সিস্টেম in which fine droplets of a liquid are dispersed in another liquid। তাহলে বেসিক্যালি ইমালশন হচ্ছে একটা কলয়েডাল সিস্টেম যেখানে ফাইন ড্রপলেটস অফ লিকুইড আর ডিসপার্স ইন অ্যানাদার লিকুইড। ঠিক আছে, আর এখানে একটা কিন্তু খেয়াল রাখবে যে এই যে দুটো লিকুইড, সেই দুটো লিকুইড কিন্তু ইনমিসেবল। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে দ্য লিকুইডস হ্যাভ টু বি ইমমিসেবল। তুমি যদি জল আর অ্যালকোহল এই দুজনকে নিয়ে তুমি একটা ইমালশন তৈরি করবে মনে করো, বা কলয়েড তৈরি মনে করো, তাহলে হবে না কিন্তু। মানে জল এবং অ্যালকোহল তাহলে যে কোনো প্রপোর্শনে পুরোপুরি মিশে যেতে পারে। কিন্তু জল তার সঙ্গে যদি তুমি একটা অর্গানিক মানে একটা সকাল তেল যদি নাও, জল এবং তেল যদি নাও, সেই রেসপেক্টে আমি বলছি, মানে জল তেল মানে এখানে বেসিক্যালি মানে কোনো একটা অর্গানিক কোনো একটা সাবস্টেন্স যদি নাও, তারা বেছে না এবং তাদেরকে নিয়ে কিন্তু তুমি বেশ করে একটা মানে মেকানিক্যাল শেকিং তুমি দাও আর কি, তুমি দেখতে পাবে। মানে জাস্ট একটুখানি তেল আর একটুখানি জল নাও, মানে ছোটো ছোটো মানে সাদা তেল গুলো নিলে তুমি ভালো করে বুঝতে পারবে আর কি। হ্যাঁ, সানড্রপ বা এই ধরনের তেলটাকে নেবে, জলটাকে নেবে, পুরো বেশ করে ঝাঁকাবে, ঝাঁকালে তুমি বুঝতে পারবে আজীব যেন ওই একটু ভালো করে আলোতে দেখলে মনে হবে যে জলের মধ্যে তেল যে গ্লোবিউলস গুলো বা পার্টিকেলস গুলো যেন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যদি জল বেশি নাও তেল কম নাও আর কি, সেটা পরিষ্কার তুমি দেখতে পাবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ইমালশনের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে মানে এইগুলো সব তোমার বেসিক্যালি ইমালশনের মধ্যে পড়ে। দুধ একটা যেমন ইমালশনের মধ্যে পড়ে আর কি, মানে বা দুধ জাতীয় যে ধরনের প্রোডাক্টগুলো আর কি, সেগুলো সবই মোরাললেস ইমালশন হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, এবারে তোমার মানে যখন তুমি ইমালশনটাকে দেখবে, সেই ইমালশনের বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন হয়। আচ্ছা, ইমালশনের ক্লাসিফিকেশন দুটো টাইপের ক্লাসিফিকেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মানে একটা ক্লাসিফিকেশন হচ্ছে তোমার এই যে একটা লিকুইড আর একটা লিকুইডে তোমার একটা কলয়েডাল সিস্টেম তৈরি করছে, তো এবং সেই মানে কে কোথায় কলয়েডটা তৈরি করছে সেই মতো করে একটা ক্লাসিফিকেশন। একটা হচ্ছে তোমার অয়েল ইন ওয়াটার বলা হয়, অয়েল ইন ওয়াটার ইমালশন, যেটাকে অনেক সময় এইরকম ভাবে লেখা হয় অয়েল ইন ওয়াটার। আর হচ্ছে ওয়াটার ইন অয়েল, ওয়াটার ইন অয়েল ইমালশন। এটা তোমার ইউজুয়ালি দেখবে যে কার পরিমাণটা বেশি নিচ্ছ, কার পরিমাণটা কম নিচ্ছ, তার মতো করে ওয়াটার ইন অয়েল বা অয়েল ইন ওয়াটার তোমার তৈরি হতে পারে আর কি। এইটা একটা ক্লাসিফিকেশন। আর একটা ক্লাসিফিকেশন যেটা যেটা আমাদের অ্যাকচুয়ালি দরকার ইমালশনের, আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য পার্টিকেল। ধরো তোমার একটা কলাইডারের ক্ষেত্রে একটা ডিসপার্স ফেজ, একটা ডিসপার্সিভ মিডিয়াম থাকে, তো যে ডিসপার্সিভ মিডিয়ামটা মোরাললেস তুমি একটা কন্টিনিউয়াস ধরে নিচ্ছ। এবার ডিসপার্স ফেজ যেটা আর কি, ধরো আমি বলছি যে ধরো জলে তেল তুমি দিয়েছো, তাহলে জলেতে তেল দিয়েছো, জলটা হচ্ছে একটা কন্টিনিউয়াস মিডিয়াম। এবার তেল যেটা, তেলের যে এই যে পার্টিকেল সাইজগুলো, সেই পার্টিকেল সাইজগুলো কেমন তার মতো করে হচ্ছে তোমার ইমালশন দু রকমের হতে পারে। একটা হচ্ছে ম্যাক্রো ইমালশন, আর একটা তোমার মাইক্রো ইমালশন। একটা ম্যাক্রো ইমালশন আর একটা হচ্ছে তোমার মাইক্রো ইমালশন। আচ্ছা, এখানে যেটা হচ্ছে এই ম্যাক্রো ইমালশনের ক্ষেত্রে ডিসপার্স ফেজ যেটা, তার সাইজটা হচ্ছে তোমার
0.3 মাইক্রোমিটার থেকে 50 মাইক্রোমিটার, মাইক্রোমিটার মানে মাইক্রন আর কি, এই অর্ডারে হয় আর কি। ঠিক আছে, তো এরা হচ্ছে থার্মোডাইনামিক্যালি আনস্টেবল, এটা থার্মোডাইনামিক্যালি আনস্টেবল হয়, এবং আনস্টেবল হয়ে যাওয়ার জন্য তারা সুযোগ পেলেই ভেঙে গিয়ে স্টেবিলাইজ হয় আর কি। ঠিক আছে, এটা তারা মানে থার্মোডাইনামিক্যালি আনস্টেবল, এবং সেইগুলো তারা তাড়াতাড়ি করে ভেঙে গিয়ে স্টেবিলাইজ হতে চায়। আচ্ছা, এই পার্টিকুলার ক্ষেত্রে মাইক্রো ইমালশন যখন হবে, তখন যে তাদের সাইজটা, সেটা ওই অফ দ্য অর্ডার অফ বা লেস ইকুয়াল টু এই মোটামুটি ভাবে 300 ন্যানোমিটার এরকম হয়। মানে এগুলো কিন্তু অনেকটা বড় সেই রেসপেক্টে এই অর্ডারে হয়, এবং এরা হচ্ছে তোমার থার্মোডাইনামিক্যালি স্টেবল হয়। এরা থার্মোডাইনামিক্যালি তোমার স্টেবল হয় আর কি। তাহলে এই যে তোমার বেসিক্যালি ড্রপলেট সাইজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্রপলেট সাইজগুলো যত যত ছোট হবে তত সে বেশি স্টেবল হবে। হ্যাঁ, এইটা। আচ্ছা, এবারে অনেক সময় তুমি পরবর্তীকালে দেখবে যে এই মাইসেলি তৈরির বিভিন্ন রকমের মেথডস আছে। হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে তোমার ওই মাইসেলি বলতে মানে সরি ইমালশন তৈরির বিভিন্ন রকমের মেথড আছে। এবার ইমালশন তৈরি করে যদি তুমি রেখে দাও, তাদের একটা নর্মাল টেন্ডেন্সি থাকে যে সে আইদার ফেজ সেপারেট হয়ে যেতে চায়। তুমি দেখবে জলেতে তেল ভালো করে ঝাঁকিয়ে রেখে দিলে প্রথম দিকে ইমালশনের করতে মনে হবে, কিছুক্ষণ তুমি জাস্ট রেখে দাও, রেখে দেখবে যে নিচের জল আর উপরের তেল কিন্তু পরিষ্কার দুটো ফেজ সেপারেট করে রয়ে যাচ্ছে আর কি। সেজন্য তোমাকে একটু মাথায় রাখতে হবে যে এই ইমালশনকে স্টেবিলিটি দিতে গেলে তোমার একটা বাইরে থেকে একটা এজেন্ট হয়তো ইউজ করতে হতে পারে, সেটাকে ইমালসিফাইং এজেন্ট বলা হয় আর কি। হ্যাঁ, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আর কি। যাকে যেটা হচ্ছে তোমাদের শুধু মাইক্রো ইমালশন, ম্যাক্রো ইমালশন, এই দুটো টার্মিনোলজি ছিল। এই টার্মিনোলজি তার পরীক্ষা যদি কোশ্চেন দেওয়া যায়, হোয়াট ডু মিন বাই মাইক্রো ইমালশন আর ম্যাক্রো ইমালশন, হোয়াট আর দেয়ার ডিস্টিংটিভ ফিচার, তাহলে অন্ততপক্ষে দুটো ডিফারেন্স তুমি বলবে। একটা হচ্ছে যখন ম্যাক্রো ইমালশন, তখন তার যে ডিসপার্স ফেজ বা পার্টিকেলের সাইজটা, সেটা হচ্ছে 0.3 মাইক্রন থেকে 50 মাইক্রন এই সাইজে। মাইক্রো ইমালশন হলে তার সাইজটা হচ্ছে লেস দ্যান আর ইকুয়াল টু 300 ন্যানোমিটার এই অর্ডারের। আর ম্যাক্রো ইমালশন হচ্ছে থার্মোডাইনামিক্যালি আনস্টেবল, আর মাইক্রো ইমালশন হচ্ছে থার্মোডাইনামিক্যালি স্টেবল। এছাড়া ইমালশন নিয়ে বাকি যেসব কথাবার্তা ইত্যাদি আছে আর কি, হ্যাঁ, সেইগুলো যে কোনো নেট থেকে বা আমাদের বই থেকে আছে, সেগুলো একটু করে টরে নেবে। হ্যাঁ, তাহলেই হয়। তা দেখো, আমি সিলেবাসটা দেখছিলাম করে, যে সিলেবাসের মধ্যে তোমাদের যে যে টপিকগুলো উল্লেখ করা আছে সেইগুলো কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি আর কি। হ্যাঁ, এবারে মোটামুটিভাবে সিলেবাসের আশপাশের জিনিসও বেশ কিছু বলে দেওয়া হয়েছে। তাহলে এমএসসি তো এই সিলেবাসটাকে মাথায় রেখে কিন্তু কোশ্চেন বা ইত্যাদি কিছু হবে, সেটা তোমরা করে নেবে। আর যদি তোমাকে এক্সট্রা সত্যিই কিছু পড়তে হয়, তাহলে দু রকম সিচুয়েশন এক্সট্রা পড়া যেতে পারে। একটা সিচুয়েশন হচ্ছে যে তোমার ওটা কম্পিটিটিভ এক্সামের জন্য লাগবে, তখন তুমি এক্সট্রা পড়তে পারো, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে তুমি সেই বিষয়ে রিসার্চ করতে চাও, তাহলে সেই বিষয়টা নিয়ে তুমি ডিটেলে জানতে চাও আর কি। তাহলে এবারে এখন তোমাদের যদি কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদির জন্য কিছু লাগে, সেগুলো পরে মানে এবারে তো পরীক্ষাটা যেহেতু সবাই যদি এসে গেছে, ওই তো আমাদের কলেজের সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, তোমাদেরও নিশ্চয়ই হয়তো দিন দশকের মধ্যে পরীক্ষা হবে, সেই সময় একটু পড়াশোনা ইত্যাদি করে নেওয়ার দরকার আছে। তাহলে মোটামুটিভাবে আমরা এই সেমিস্টারের ক্লাস আজকে শেষ করলাম। ঠিক আছে, এবারে তোমাদের এই যে রিলেটেড জিনিসপত্রগুলো একটু ভালো করে পড়ে নাও। যদি কারো কোনো ডাউটস বা কিছু থাকে বা কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, বা কোনো একটা প্রবলেম তোমাদের আটকে আছে, মানে নেট বা ইত্যাদি প্রবলেম সলভ করতে গিয়ে, সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে বা গ্রুপে জানাবে, আমি তার যথাযোগ্য উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে।